তুই না পা দিয়ে শুরু করবো, এরপরে মাহফুজ আপাকে দিয়ে দেবো। মাহফুজ আপা ব্যস্ত। শুরু করে দেন, আপনার ঈদ তো চলে যাবে। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণের বিশেষ অনুষ্ঠানে। আজ 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকের এই দিনে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে। সমাজ ও রাজনীতিতে নেতা বা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত অনেকেই, তবে তারা প্রায় সবাই সমসাময়িক কালের নেতা, চলতি পারপারসিকতা প্রেক্ষাপটের নায়ক। কিন্তু যুগ যুগান্তের পরিক্রমায় হাতে গোনা একজন বা দুইজন কেবল ইতিহাসের নায়ক হয়ে উঠতে পারেন। ইতিহাস তার আপন গতিতে সেরূপ নায়কের উদ্ভব ঘটায়। ইতিহাসের সেরূপ নায়করাই তখন হয়ে উঠেন ইতিহাসের রচনার প্রধান কারিগর ও স্থপতি। বঙ্গবন্ধু ছিলেন তেমনি একজন কালজয়ী পুরুষ। আজকে আমরা কথা বলবো বঙ্গবন্ধুকে নিয়ে। আজকের বিষয় বঙ্গবন্ধু ও বাংলাদেশ। আজকে আমাদের অতিথি প্যানেলে আছেন মাননীয় সংসদ সদস্য সংযুক্ত হবেন সাবেক প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা ডক্টর সি বীরেন শিকদার এমপি। আমাদের সাথে আছেন ডাকসুর বিপি, খেলাঘর আসরের চেয়ারম্যান এবং যিনি ছাত্র রাজনীতি মুক্তিযুদ্ধ ধরে প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, 21শে পদকপ্রাপ্ত ডক্টর মাহফুজা খানম। আমাদের সাথে আছেন ইউকের যিনি বিশিষ্ট ডাক্তার, 21 এবং আপনার মুক্তিযুদ্ধে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধে যিনি অবদান রেখেছেন, ডাক্তার আলতাফুর রহমান। আমাদের সাথে আছেন সাবেক ছাত্রনেতা, সাবেক সাংসদ, বঙ্গবন্ধু পার্কচক্রের সভাপতি, যুবলীগের প্রেসিডেন্ট সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজ। আমাদের সাথে আছেন সাবেক ছাত্রনেতা, সাবেক সাংসদ, আওয়ামী লীগ মহিলা লীগের আওয়ামী লীগ যুব মহিলা লীগের ঢাকা উত্তরের যিনি সভাপতি দায়িত্বে আছেন সাবিনা আক্তার তুহিন। আমাদের সাথে সংযুক্ত হবেন আমাদের প্রবাস দর্পণ চট্টগ্রাম পূর্বতন শাহরি আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। আমি শুরুতেই যাব সাবিনা আক্তার তুহিন আপার কাছে। তুহিন আপা, আজকে বঙ্গবন্ধুর আমরা জন্মবার্ষিকী পালন করছি। শুরুতে আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার ছাত্র রাজনীতি সংগ্রাম, বঙ্গবন্ধু আদর্শকে বাস্তবায়ন করার জন্য লড়াই করে যাচ্ছেন, জেল কেটেছেন, জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, সাংসদ হয়েছেন। কি বলবেন আজকের দিনে? আজকের দিনটি বাঙালি জাতির জন্য, আজকে বঙ্গবন্ধু হয়তো এভাবে চলে যাওয়ার কথা ছিল না। বঙ্গবন্ধুর এই জন্মবার্ষিকীটি প্রতীকী হিসাবে অনেক বেশি আনন্দ নিয়ে করা হচ্ছে, কারণ বঙ্গবন্ধু যে অর্জন, বাংলাদেশ মার্চ মাস, কারণ 7ই মার্চেই বঙ্গবন্ধু শরৎ উদ্যানে বলেছিল এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা সেদিনই বাঙালির বুকে, বাঙালির মনে সেই স্বপ্ন আশা বেঁধেছিল। স্বপ্ন বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে সেই নির্দেশনাও দিয়েছেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবে। তিনি দিক নির্দেশনা দিয়েছেন। আমি যদি হুকুম দেবার নাও পারি, মানে তিনি গ্রেপ্তার হতে পারেন, সে কথাটিও কিন্তু তিনি বলেছেন। তিনি প্রতিটি দিক নির্দেশনা, কোনটা চলবে কোনটা চলবে না, কোন অফিস খোলা থাকবে কি খোলা থাকবেন না, প্রতিটি দিক নির্দেশনা দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। বঙ্গবন্ধু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক পদকে ভূষিত হয়েছে, স্বীকৃতি পেয়েছে। বঙ্গবন্ধুর ভাষণ 19 মিনিটের ভাষণের মধ্যে যে মুগ্ধতা ছিল, এটা বাঙালি, আপনার যে বাঙালি দীর্ঘদিন ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং পাকিস্তানিদের বিরুদ্ধে, সেদিন বাঙালিকে আবার নতুন করে 52 ভাষা আন্দোলনের চেতনা নিয়ে জাগ্রত হতে শিখিয়েছিল বঙ্গবন্ধু। আজকের এই দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাঁসির মঞ্চে গিয়ে বলেছে বাংলা আমার দেশ। এমন একজন নেতা যিনি জাতিসংঘে গিয়ে নিজের ভাষাকে নিয়ে কথা বলেছেন, তিনি বাংলা ভাষায় ভাষণ দিয়েছেন। যিনি দেশে ফেরার আগে মিত্র বাহিনীকে বলেছিলেন
ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছিলেন আপনার সৈন্য কখন আপনি ফিরিয়ে আনবেন, যেটা সাধারণত যারা সহযোগিতা করে অন্যান্য দেশগুলোতে তারা কিন্তু এত দ্রুত সময় তাদের সৈন্য ফেরত নেয় না, যেটা বঙ্গবন্ধু আগে এই কথাটাই তিনি বলেছেন। বঙ্গবন্ধু মানে আমি বলবো বাংলাদেশ, বঙ্গবন্ধু আর বাংলাদেশ একই সুতায় গাঁথা। বঙ্গবন্ধু আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। আজকে যারা বড় বড় কথা বলে, অনেকে অনেক কথা বলে, কিন্তু আমরা সে সময় জন্মগ্রহণ করি নাই, কিন্তু ইতিহাস থেকে যা জেনেছি, ইতিহাস অনেক সময় বিকৃত করার চেষ্টা হয়েছে, কিন্তু আপনার ইতিহাসকে কখনো ঢেকে রাখা যায় না, সত্য সামনে আসি। আপনার বঙ্গবন্ধু বাংলাদেশ নামক এই যে রাষ্ট্রটির জন্ম দিয়েছিলেন, এবং আপনার আমি একটু ডিস্টার্ব দিচ্ছে মনে হয়, পাকিস্তানি প্রেতাত্মারা বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, বাঙালিদের কখনো কোনো বড় পদে কখনো বসায়নি। কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছে বলে আজকে অনেকে অনেক কথাই বলতে পারছে। আজকে যারা রাজনীতি করছে, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 70-এর নির্বাচন, এই যে নিরঙ্কুশ বিজয়ের পরও, এবং আমাদের দেশে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের আপনার সম্পদ পশ্চিম পাকিস্তানের জন্য ব্যয় হতো, কিন্তু বঙ্গবন্ধু আমাদেরকে যদি আমাদের লাল সবুজ পতাকা দিয়েছে বলে আজকে আমরা উন্নয়নশীল দেশ হয়েছি। এই বাংলাদেশকে একসময় হেনরি কিসিঞ্জার তলাবিহীন ঝুড়ে বলেছিল, আর ওবামা কি বলল? ওবামা গিয়ে কেটে বলল যে বাংলাদেশ থেকে আপনার দ্রুত অগ্রগতির জন্য বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছে। আজকে করোনা মোকাবেলায় বাংলাদেশ শীর্ষে। এর কারণ কি? কারণ বঙ্গবন্ধুর রক্ত বীজ আমাদের মাঝে, কারণ রক্ত কথা বলে, ইতিহাস কথা বলে। মুজিবকে আমি দেখেছিলাম রক্ত মাখা সকালে, তাই তো ভোরের সূর্যটা রক্তিম লালিমায় জ্বলে। বঙ্গবন্ধুর এই রক্ত, 75-এ যে রক্ত গিয়েছে, এই রক্ত তো বাঙালির বুকের রক্ত। বঙ্গোপসাগরে যে রক্ত গিয়ে নেমেছে সে বাঙালির বুকের রক্ত। আমার আরেকটাকে ধরতে হবে, আমি জি আপা আপনাকে দিয়ে দেব। সাবিনা আপা একটু সংক্ষিপ্ত করবেন। দরকার না, আজকে থাক বাবা, আমি আর না মাহফুজা আপা তাহলে আমি দিয়ে দেন। আপা আপনি বলেন। আপা আমরা আপনার কাছে জি মাহফুজা আপা আমি বেরিয়ে যাচ্ছি, বলেন, এরপর সাবিনা আপাকে যাব দিব আবার। জি বলেন আপা। উনি আসলে ডিসকানেক্ট হয়ে গেছেন। দিয়ে দেন আপাকে দিয়ে দেন। না আপা ডিসকানেক্ট হয়ে গেছেন, আপনি বলেন, আপনি কন্টিনিউ করেন প্লিজ। মনে ব্যস্ত ছিলেন। আচ্ছা যাই হোক, বাঙালি জাতি আর আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী দেশ আজকে উন্নয়নশীল দেশ করেছে, পদ্মা সেতু হয়েছে, আপনার 70,000 পরিবারকে, গৃহিণী পরিবারকে গৃহ দেওয়া হয়েছে, আজকে মেট্রো রেল হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, হাতির ঝিল হয়েছে, রাস্তাঘাট বিশাল অবস্থা হয়েছে। আজকের মানুষ আপনার বাংলাদেশ এই করোনার সময় মানুষ না খেয়ে মরেনি। আপনি দেখেন একটি সেটা যেটা অন্যান্য দেশে, অনেক উন্নত দেশেও কিন্তু হিমশিম কাছে। আজকে দেখেন ভ্যাকসিনের ব্যাপারে দেখেন, অন্য মাত্র এখনো 20-30টি দেশ দিয়েছে, তার মধ্যে বাংলাদেশ সেখানে অবস্থান করছে, জাতিসংঘ সেটা বলেছে। আজকে করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়া শীর্ষে অবস্থান করছে আমার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ। আজকে বাংলাদেশকে আপনার নারী শিক্ষায় দেখেন, নারী শিক্ষায় আজকে বাংলাদেশ এখন দেখেন বিনামূল্যে বই, এত কোটি কোটি ছাত্রদের যে বই দেওয়া হচ্ছে, এটা পৃথিবীর কোথাও নেই। পৃথিবীর কোথাও 70,000 পরিবারকে, গৃহ পরিবারকে একসঙ্গে গৃহ দিতে পারেনি। আজকে আপনার আমাদের মাথা পিছু আয় বেড়েছে, আমাদের জিডিপি এখনো আপনার দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের জিডিপি ঊর্ধ্বে আছে। আজকে আরো যদি আপনি দেখেন
আমি ভারত এবং পাকিস্তানের সঙ্গে সামাজিক সেক্টরে তাদেরকে পিছনে ফেলে বাংলাদেশ এগিয়ে গেছে। এটা আমাদের কথা অমর্ত্য সেন বলেছে, অনেক বড় বড় মানুষরা তারা বলছে বাংলাদেশ আজকে প্রশংসিত হচ্ছে। আজকে বাংলাদেশকে না মানুষ এখন যে সময়টা এসেছে, হয়তো এক সময় আমাদের বাঙালি যারা এখন বিদেশে কাজ করছে তারা এক সময় বাংলাদেশে এসে কাজ করবে, কারণ সেই পরিবেশটা এখন, কারণ 101টা আপনার শিল্পাঞ্চল হয়েছে, এই 61টি শিল্পাঞ্চলে অনেক বেকার সমস্যা সেখানে সমাধান হবে। আগে কোন সরকার আপনার দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করেনি, যেটার ফল আমরা পেতে পারি। দেখেন পদ্মা সেতু হওয়ার ফলে দক্ষিণ অঞ্চলের মানুষের আজকে তাদের দুর্ভোগ কমবে, আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে এবং আমাদের জিডিপিও কিন্তু বাড়বে। প্রতিটি উন্নয়নের সঙ্গে আমাদের জিডিপি বৃদ্ধি পাবে, প্রতিটি উন্নয়ন। আজকে দেখেন আমাদের রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে, কারণ আজকে প্রবাসীরা সরকারের প্রতি তাদের আস্থা আছে, আজকে তারা পাঠাচ্ছে এবং সরকারি ভাবে আপনার ট্রেনিং এর মধ্য দিয়ে আজকে বিদেশে প্রেরণ করছে। এটা বারবার সরকার বলছে, যারা আপনারা সরকার ছাড়া অবৈধভাবে যাচ্ছে তারা কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। তো প্রবাসী টেলিভিশন মাধ্যমে আমি বলতে চাই, এভাবে না যে আপনার একটু সময় লাগলেও, কারণ সরকার তো পাঠাচ্ছে, পর্যায়ক্রমে পাঠাচ্ছে। এখন দেখেন আপনি যদি বিদেশে যান, দক্ষ শ্রমিক যদি হয় তার বেতন কিন্তু বেশি হবে, এবং সরকার দক্ষতার উপর গুরুত্ব দিচ্ছে, কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে, কৃষির উপর গুরুত্ব দিয়েছে। আপনারা দেখেন করোনার সময় সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মাত্রা আছে যে কৃষকের যদি ধান কেটে দেওয়া হয়, কৃষককে যদি সহযোগ হয়, তাহলে কিন্তু তার মজুরিটা লাগছে না। এখানে সংগঠনকে কাজে লেগেছে। করোনার সময় আমাদের অনেক নেতাকে আমরা হারিয়েছি, তারপরেও কিন্তু এখানে কিন্তু আমাদের নেতারা, আমাদের সিনিয়র নেতারা, তারা জনগণের কাছে গেছেন, তারা মৃত্যুবরণ করেছেন, কিন্তু জনগণের দেশ সেবার মধ্য দিয়ে তাদের মৃত্যু হয়েছে। কারণ আওয়ামী লীগ বিশ্বাস করে, আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে, বঙ্গবন্ধু মহানায়ক যার নেতৃত্বে আমরা এই লাল সবুজ পতাকা পেয়েছি, স্বাধীনতা পেয়েছে, তিনি আমাদের ফাদার অফ দি নেশন। বঙ্গবন্ধু আছে, বঙ্গবন্ধু আমাদের প্রতিটি স্পন্দনে বঙ্গবন্ধুর বাস। আজকে যারা 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা, এমনকি শিশু রাসেলকে হত্যা করা হয়েছিল, সেই হত্যার মধ্যে দিয়ে তারা মনে করেছিল বাঙালি জাতিকে পিছিয়ে দিতে পারবে। সেই চক্রান্তের মধ্যে পাকিস্তানের অর্থ ছিল। এবং আপনারা দেখেন এই হত্যাকারীদেরকে আবার জিয়াউর রহমান কি করলো, জিয়াউর রহমান ইন্ডিপেন্ডেন্টলি আপনার মুস্তাক সরকার যেটা আপনার বৈধতা দেন, সেটা সংসদে বৈধতা দিল জিয়াউর রহমানের আমল ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ করে, এবং এই খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিল। তারা কি বঙ্গবন্ধু হত্যার বেনিফিশিয়ারি হিসাবে জিয়াউর রহমান কিন্তু এসে যায়। এবং আমরা প্রত্যেকটা ইন্টারভিউতে, বিদেশিদের কাছে দেওয়া ইন্টারভিউতে, খুনিদের ইন্টারভিউতে তারা কিন্তু জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ব্যাপারে জানতেন, তারা তাকে জানিয়েছে, সে কথাগুলো চলে এসে। ইতিহাস কাউকে আসলে ক্ষমা করে না। ইতিহাস মির্জাফরকে ক্ষমা করেনি সিরাজউদ্দৌলার সঙ্গে বেইমানি করার জন্য, ইতিহাস কিন্তু জিয়া এবং জিয়ার পরিবারকে ক্ষমা করে না। আপনি দেখেন মির্জাফরের পরিবারে যেমন করুণ পরিণতি হয়েছে, তেমনি ভাবে কিন্তু জিয়া পরিবারেরও করুণ পরিণতি। এক ছেলে সে মৃত্যুবরণ করেছে, এক ছেলে সে আপনার অর্থ পাচারের দায়ে অনেক মামলা নিয়ে, এমনকি সিঙ্গাপুর থেকে এসে তার বিরুদ্ধে তদন্ত হয়েছে। এবং বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে এত কলঙ্ক করেছে, আমরা লজ্জিত হয় সে। এবং বেগম খালেদা যে এতিমের টাকা আত্মসাৎ এবং একটা 111 হওয়া মামলা, সে মামলা খেয়েছে এবং একজন বয়স্ক মানুষ হিসেবে তিনি জামিনে আছেন। আজকে দেখেন মির্জাফরের পরিবারও কিন্তু কারো কুষ্ঠ রোগ হয়ে বিভিন্ন রোগ এবং খুব করুণ মৃত্যু হয়েছে। তো এই পরিবারটাও কিন্তু সেদিকে যাচ্ছে। রাজনীতি যারা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের কিন্তু ইতিহাস কিন্তু ক্ষমা করেনি, তারা কিন্তু তাদের করুণ পরিণতির দিকে ধাবিত হচ্ছে। বঙ্গবন্ধু আপনার প্রতিটি কাজই কিন্তু সুনিপুণ ভাবে করেছে। আপনারা দেখেন যে সংসদে নারীদেরকে বঙ্গবন্ধু কিন্তু বসে গেছেন, নারী উন্নয়নের জন্য বঙ্গবন্ধু করে গেছেন, ইসলামী ফাউন্ডেশন করে গেছেন। বঙ্গবন্ধু আপনার স্যাটেলাইট নিয়ে তখন সেই সময় ভেবেছেন, এবং সেই সময় বঙ্গবন্ধু প্রতিটি স্বপ্ন রচনা করেছেন। সেই স্বপ্নগুলোকে পরবর্তী সরকারগুলো এসে সেই স্বপ্নের সিঁড়িগুলোকে ভেঙে দিয়েছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকে দীর্ঘদিন ক্ষমতা থাকার ফলে আজকে কিন্তু আমরা সুফলটা আমরা দেখতে পাচ্ছি। আজকে এই বঙ্গবন্ধুর শতবর্ষরে একটি কথা বলতে চাই, আমাদের কাছে আমরা বঙ্গবন্ধু রক্ত বীজ
আমাদের মাঝে আল্লাহর রহমতে আছে বলে সেদিন ৭৫-এ তার 2 কন্যা সেদিন বেঁচে গেছেন, এটাও আল্লাহর একটি ইশারা। এবং এই বঙ্গবন্ধুর 101 বছর পড়েছে। এই সময় আমরা গর্ব করে, আমরা পিতা মুজিবের শতবর্ষে আমরা গর্ব করে বলতে চাই পিতা তুমি ঘুমিয়ে থাকো নিশ্চিন্তে, তোমার কন্যা আছে ক্ষমতায়, তোমার কন্যা দেশকে, তোমার যে দেশের জন্য তুমি ফাঁসির মঞ্চে গিয়ে বলেছিলে বাংলা আমার দেশ, তুমি 7ই মার্চে তুমি কোটি বাঙালির সামনে বলেছিলে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, তোমরা আমার ভাই, তোমরা আমার বেড়াকে থাকবে। বঙ্গবন্ধু তুমি তোমার সন্তানদের কথা ভেবেছো, তাই তোমার রক্ত বীজ সে পথে হাঁটছে। তোমার প্রতিকৃতিতে শপথের মধ্য দিয়ে বাঙালির ভাগ্যের উন্নয়ন, বাঙালিকে নিষ্পেষিত বাঙালি, মেহনতি বাঙালির ভাগ্য উন্নয়নের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। কখন ঘুমান কেউ বলতে পারে না। তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তিনি সংসদে গেলে সেখানে দেখবেন সে কিন্তু লেখাপড়া করছে, জানার চেষ্টা করছে এবং দেশের প্রতিটি ব্যাপারে একজন আইসক্রিমওয়ালার কথারও তিনি জবাব, একটি শিশুর ছিল তাকে তার বুকে দাগ কাটে, তিনি শিশুর জন্য, শিশু যখন বলে আমার একটি সাঁকো লাগবে, একটি ব্রিজ লাগবে, সেটার ব্যবস্থা করে দেন। মাননীয় প্রধানমন্ত্রী একজন প্রতিবন্ধীর কথা শুনে তিনি তার কথা সাড়া দেন। এই প্রধানমন্ত্রী আমাদের একজন খেলার জন্য স্টেডিয়ামে ছুটে যান। আমাদের আজকে খেলা ক্রীড়াঙ্গনও আজকে আমরা ভালো করছি, প্রতিটি অঙ্গনে আজকে এই শতবর্ষে আমরা বলতে চাই পিতা তুমি শান্তিতে ঘুমাও, বাংলাদেশ তোমার দেখানো পথে, তোমার স্বপ্নের বাংলাদেশে তুমি স্বপ্ন দেখেছো। অনেক নেতা স্বপ্নে, অনেক নেতা বক্তব্য আছে, তোমার 19 মিনিটের বক্তব্যে বাঙালির মুক্তির কথা বলা আছে, তোমার 19 মিনিটের বক্তব্যে তোমার বাঙালিদের জন্য তুমি মুক্তির কথা বলেছো, তুমি বাঙালিদের জন্য তুমি হুঙ্কার দিয়েছো। সেই বাঙালি আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকের বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ, আমাদের মাথা পিছু আয় আরো বাড়বে ইনশাল্লাহ। বাংলাদেশ আজকে আমাদের শুধু তাই না, আমাদের আইসিটি সেক্টরও আউটসোর্সিং এখন ইনকাম হচ্ছে, আমাদের সেক্টর গুলো এখন এক জায়গায় নেই, বৃদ্ধি পাচ্ছে। আজকে আমরা 99% মানুষ বিদ্যুতের আওতায়, এতক্ষণে কতবার বিদ্যুৎ চলে যেত, সেই বাংলাদেশটাকে আজকে ঘুরিয়ে নিয়ে গেছে। শিক্ষা আদর্শ বঙ্গবন্ধুর কাছ থেকে পেয়েছে তার কন্যারা। আজকে তাই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, তাকে নিয়ে সবাই হারবার্টে লেখাপড়া হয়, বলে তার ম্যাজিক নিয়ে কথা, তাকে নিয়ে লেখাপড়া করা হয়। আজকে শেখ হাসিনাকে নিয়ে সারা বিশ্ব আজকে স্টাডি করছে যে তার কাছে কি ম্যাজিক আছে, এত দ্রুত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, পিছিয়ে পড়া সমস্ত মানুষকে এগিয়ে নিয়েছে। এমনকি নারী সমাজ আজকে সংসদের দিকে তাকান, সেখানে উচ্চ আসনে নারী, ইউনিয়ন পর্যায়ে নারী, সব জায়গায় আজকে বাংলাদেশ আজকে শতবর্ষে, আমি বলবো এই শতবর্ষে আমরা সফলতার গল্প বলতে পারছি। আজকে আমরা সফল বাংলাদেশের কথা বলবো। এই শতবর্ষ আমাদের জন্য আনন্দের, আমাদের জন্য উন্নয়নের, আমাদের দেশকে এগিয়ে নেওয়ার এবং শেখ হাসিনার নেতৃত্বে ভালো থাকার স্বপ্নের শিশুদের আগামী ভবিষ্যতে। ধন্যবাদ। ধন্যবাদ আপা। আমি যাব, আমাদের সাথে আছেন সাবেক ছাত্রনেতা, সাবেক সাংসদ, আওয়ামী লীগ যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সদস্য এবং বঙ্গবন্ধু পার্টির সভাপতি অধ্যক্ষ নবীন নওয়াজ ভাই। আমরা আজকে যে সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন যুবলীগের, যে যুবলীগ বঙ্গবন্ধু নিজের হাতে প্রতিষ্ঠা করেছিলেন, এবং আজকের এই দিনে আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই, বিশেষ করে আজকে সারা বাংলাদেশ ব্যাপী বা বিশ্ব বিভিন্ন দেশে আমাদের জাতির জনকের আজকে এই জন্মবার্ষিকী পালন হচ্ছে। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি একটু আপনি বলেন যে আপনারা যুবলীগ তো আজকে বিভিন্ন প্রোগ্রাম করেছেন, এবং আজকের দিনে কি বলবেন? ধন্যবাদ রূপকদা আপনাকে, পাশাপাশি প্রবাস দর্পণকে এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাই আজকের অতিথিবৃন্দকে যারা আজকে আপনার এই আলোচনায় অংশগ্রহণ করেছেন। পাশাপাশি দর্শক শ্রোতাকেও আমি শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আসলে বঙ্গবন্ধুকে নিয়ে বলতে গেলে বলে শেষ করা যাবে না, কারণ বঙ্গবন্ধুকে আমরা যত দিন যাচ্ছে ততই কিন্তু আমরা বেশি জানতে পারছি। যেমন গতকালকেও আমি একটি ভিডিও চিত্র দেখেছি, যেটি বঙ্গবন্ধু সেই ভুট্টো সাহেবের জন্য যেভাবে অপেক্ষা করছিলেন, যেভাবে হেঁটে যাচ্ছিলেন, এরকম নতুন নতুন চিত্র, নতুন নতুন ছবি বঙ্গবন্ধু সম্পর্কে জানার আমি মনে করি যে এখনো যেন অনেক কিছু বাকি আছে। আসলে বলতে গেলে বঙ্গবন্ধুকে আমরা একসময় বলতাম যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন কিন্তু আমরা বলা শুরু করেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা কিন্তু এমনও দেখেছি এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে যেই বাঙালি জাতি 200 বছর পিছিয়ে গিয়েছিল, যেই বাঙালি জাতিকে নিগৃহীত করা হচ্ছিল ব্রিটিশদের পরে, এই পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালি জাতিকে যেভাবে শাসন করেছে সে অনেক ইতিহাস। বঙ্গবন্ধু প্রত্যেকটি বিষয়ে যেভাবে সেই সময় দাবি তুলে ধরেছে, যেভাবে আন্দোলন করেছে, যেভাবে শর্ত জুড়ে দিয়েছিল যে সাহসিকতার সাথে, সেই আন্দোলনটি সেই সাহসিকতার সাথে আর কেউ কখনো করতে পারেনি বলেই আমরা দেখেছি যে 1970-এর নির্বাচন, 71 সালের যে যুদ্ধ, আমরা বলবো যে 71 সালের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটিকে উনি ত্বরান্বিত করার জন্য উনি পর্যায়ক্রমে ধাপে ধাপে একটা পর্যায়ে এসে 7ই মার্চের ভাষণ, সেই ভাষণের মধ্যে সব বলা ছিল। অতীতের যত ঘটনা পাকিস্তানের বিষয়ে বলা ছিল, চলমান ঘটনা বলেছিল এবং ভবিষ্যতের কথা তিনি বলেছিলেন। এবং 7ই মার্চের এই ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর এই দিক নির্দেশনা এবং বাংলাদেশের বাঙালি জাতিকে ঝাঁপিয়ে পড়ার জন্য যে নির্দেশনা দিয়েছিল, এটি পাকিস্তানি বাহিনী বুঝতে পেরে, আমরা অবশ্যই জানি যে 25শে মার্চ রাত্রে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হলো। কারণটা হলো বঙ্গবন্ধু যদি বাংলাদেশে মুক্ত থাকতো তাহলে বঙ্গবন্ধু স্বাভাবিকভাবেই নেতৃত্বের আরো অন্যদিকে হয়তো নিতে পারতো। তাদের ভয়, সেই ভয়ের কারণে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে নিক্ষেপ করা হলো। আমরা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে সব জানি। পাশাপাশি বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হলো ঠিকই, পাকিস্তানের কারাগারে রাখা হলো ঠিকই, বঙ্গবন্ধুকে বারবার ভয় দেখানো হচ্ছিল। বলা হচ্ছিল যে তুমি এখনো স্বীকার করো, তুমি যুদ্ধ চাও না, তুমি স্বাধীনতা চাও না, তোমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি, না হলে তোমাকে হত্যা করে, সামনে গর্ত খোঁড়া হচ্ছে, তোমাকে সেখানে কবর দেওয়া হবে। বঙ্গবন্ধু একটি কথা বলেছিল যে আমার মৃত্যু হতে পারে, আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আমি আমার বাঙালির সাথে আমি বেইমানি করতে পারবো না। আর আমাকে যদি হত্যা করো, আমার লাশটি আমার বাঙালির কাছে পৌঁছে দিও। আমরা এই বিষয়গুলো থেকে বুঝি যে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে কত ভালোবাসতেন। আর বাঙালি জাতির এই ভাষণ, এই কথা, এগুলোই কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। মানুষের গবেষণায়, মানুষের লেখনীতে, সারা পৃথিবীর তাদের নিজ নিজ ভাষায় তারা লিখেছে, তারা জেনেছে। এবং ইতিহাসের পাতায় আমরা যেমন বাংলাদেশে আমরা নেলসন ম্যান্ডেলার কথা বলি যে আফ্রিকান, নেলসন ম্যান্ডেলা কিন্তু আফ্রিকান, এই কথাটি সাধারণ মানুষ আমরা জানি। তেমনি ভাবে বঙ্গবন্ধুর কথাটি কিন্তু আরো বেশি করে, কারণ বাংলাদেশে আমরা 30 লক্ষ মানুষের বিনিময়ে, জীবনের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে বাঙালি জাতি এই বাংলাদেশের স্বাধীনতা পেয়েছিলাম, এটিও কিন্তু মানুষ পড়েছে। এবং এই দেশের বাংলা ভাষা, জীবন দিয়ে যে বাংলা ভাষা পেয়েছে, এটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আন্তর্জাতিকভাবে এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে আখ্যায়িত করতে পেরেছেন। পৃথিবীর যারা জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় এই তথ্যটি পৌঁছে দিতে পেরেছেন, যে কারণে সেজন্য এই বাংলাদেশে কত কিছু না ঘটেছে। এবং এই ঘটনার সাথে সম্পৃক্ততা বঙ্গবন্ধুর যে কত ছিল, সেটি আমরা যতটুকু জানি না জানি, পৃথিবীর যারা গবেষক আছেন, লেখক আছেন, যারা ইতিহাস লিখে, যারা কলাম লিখে, সাংবাদিক আছে, তারা কিন্তু আমাদের থেকে বেশি জানে। সেজন্যই আমরা মনে করি বঙ্গবন্ধুর ব্যাপারে আমরা দেখেছি যে যত দিন যাচ্ছে ততই কিন্তু বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু। দেখেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রায় বলেন যে তোমরা এই আত্মজীবনী বইটিও যদি পড়ো তাহলেও কিন্তু রাজনীতির অনেক অংশ শিখতে পারবে, জানতে পারবে। সে কারণে জননেত্রী শেখ হাসিনা বলেন, আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, আজকে অনেকে আছেন নতুন মানুষ, হয়তো আমার কখনো হয়নি। আমি 1995 সালে আমি ভারতে গিয়েছিলাম। আমি আজও ভুলবো না তাদের চাহনি, তাদের কথা। ভারতের ট্রেন জার্নি, আপনি জানেন দাদা যে অনেক চমৎকার ট্রেন জার্নি। আমি দিল্লি থেকে ব্যাঙ্গালোরে যাচ্ছি, সেখানে 7-8 জন 10 জন সরকারি কর্মকর্তা, তার মানে সেনাবাহিনীর কর্মকর্তা ছুটিতে বাড়িতে যাচ্ছে। আমরা বসে আছি, আমাকে প্রশ্ন করলো যে তোমার বাড়ি কোথায়? আমি বললাম বাংলাদেশে।
যখন বললাম তখন একজন বললো ইয়েস ইট ইজ ওয়েস্ট বেঙ্গল। আমি বললাম নো ইট ইজ অ্যানাদার কান্ট্রি। আরেকজন বললো হু ইজ ইউর প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার যখন বললো তখন তো 95 সালে স্বাভাবিকভাবেই কিন্তু বেগম খালেদা জিয়া ছিল। তো সেই সময় আমি তখন বললাম বেগম খালেদা জিয়া। আরেকজন বললো ইয়েস শি ইজ ডটার অফ বঙ্গবন্ধু। আপনি দেখেন যে বঙ্গবন্ধুকে দিয়ে বাংলাদেশ চিনতে হলো। তখন আমি বললাম ইয়েস, আমি বললাম যে বেগম খালেদা জিয়া নো শি ইজ নট, শেখ হাসিনা ইজ ডটার অফ বঙ্গবন্ধু। তখন এই যে দৃষ্টান্ত আমি দেখেছি। আমি প্যারিসে গিয়েছিলাম একটি সম্মেলনে, 15 সালের জলবায়ু সম্মেলনে। সেখানে আমরা বসলাম, ইউরোপিয়ান কান্ট্রি বসলো। আমাদের মন্ত্রী ছিলেন মাননীয় মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পরিবেশ বন মন্ত্রণালয়ের। আর আমাদের স্থায়ী কমিটির সভাপতি ছিলেন হাসান মাহমুদ, আজকে তথ্যমন্ত্রী। আমরা বসলাম, আমরা এমপিরা বসলাম, সচিব বসলেন, আমাদের উল্টা পাশে বসলো সেখানে ইউরোপিয়ান কান্ট্রির 16টি দেশের সচিব, মন্ত্রী থেকে শুরু করে তারা বসলো সামনাসামনি। বসে যখন আমরা বাংলাদেশ উচ্চারণ করলাম, বাংলাদেশের কথা বলছে, তখন দুই একজন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু টোন করতেছে পাশের থেকে। এই টোন করা থেকে আমরা উপলব্ধি করলাম এই বঙ্গবন্ধুকে মানুষ কত না জানে। তাই আমরা এই বাংলাদেশে বঙ্গবন্ধুকে কিন্তু মূল্যায়ন করতে পারিনি। আমি যে কথাটি বারবার বলি যে আমাদের দেশে 1971 সালে যুদ্ধ হলো, এই যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার মাত্র 3.5 বছর মাথায় বঙ্গবন্ধুর মতো একজন নেতাকে হত্যা করা হয়েছিল। আমরা এখন উপলব্ধি করি, আমরা বলি, আলোচনা করি অনেক সময় যে মাহাথির মোহাম্মদ ছিলেন মালয়েশিয়ার একজন সরকার প্রধান। 22 বছর চালাতে পেরেছেন বিধায় তিনি মালয়েশিয়াকে একটা পরিবর্তনের একটা জায়গা নিয়ে গিয়েছিলেন। এরকম পৃথিবীর অনেক দেশ আছে যেসব দেশে একজন ব্যক্তি, একজন মানুষ যদি যোগ্য মানুষ, ভালোবাসার মানুষ, একটা দেশকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে, সেই মানুষটি হয়, তাহলে সেই মানুষটি কিন্তু একটা দেশকে অনেক দূরে এগিয়ে নিতে পারে। পৃথিবীর অনেক ইতিহাস আছে। বঙ্গবন্ধু কিন্তু এমন একজন মানুষ জন্ম নিয়েছিল যেটি আজকে বলতে হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু। সেই বঙ্গবন্ধুকে 3.5 বছরের মাথায় হত্যা করেছে। আজকে আমার বোন তুহিন বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের যে ধারাবাহিকতা সৃষ্টি করেছে, কারণ বঙ্গবন্ধুর রক্ত শেখ হাসিনার ধমনীতে বহমান। সে কারণে বঙ্গবন্ধু যেভাবে বাংলাদেশ জাতিকে ভালোবাসতেন, বাংলাদেশকে ভালোবাসতেন, বাংলাদেশকে যেভাবে সোনার বাংলা করতে চেয়েছিলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু বারবার ওই কল্পনা করেন। উনি জানেন আমার বাবা এই বাঙালি জাতিকে এভাবে ভালোবাসতেন, এভাবে কাজ করেছিলেন। উনি তো শুধু বঙ্গবন্ধুকে না, বঙ্গবন্ধুর পরিবারের সদস্য হিসেবে বাড়িতে বসে দেখতেন, বাড়িতে বসে বুঝেছেন, ফলো করেছেন। উনি ওই আমাদের বলে আত্মজীবনী পড়ার জন্য, সেখানেও উনি দেখে দেখে কিন্তু নিজের চোখের পানি ফেলে। আর ভালোবাসার কথা ভাবেন, কিভাবে রাজনীতি করতেন। সেই মানুষটিকে কল্পনা করে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সামনে এগিয়ে নিচ্ছে বলেই বাংলাদেশ বঙ্গবন্ধুর মতো করেই আজকে নারী হয়েও বাংলাদেশের নারীদেরকে পিছিয়ে রাখার জন্য কত না শর্ত, 13টি শর্ত নীতিমালা আবিষ্কার করা হলো। নারীদেরকে ক্ষমতায়ন করা যাবে না, নারীরা পারে না, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা প্রমাণ করেছে নারী হয়েও এই বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছে। আমার বোন তুহিন একটি কথা বলেছেন, কানাডার সরকার প্রধান কানে কানে বলে শেখ হাসিনাকে, জাদুটা কি, কিভাবে হলো। কিসিঞ্জারের কথা বলেছে, কিসিঞ্জার কটাক্ষ করে বলেছিল তৎকালীন সময়ে বাংলাদেশকে বটমলেস বাস্কেট। সেই বাংলাদেশ সম্পর্কে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এমন এক জায়গায় নিয়ে গিয়েছে বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে। সেই আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা তার জন্মস্থান কেনিয়াতে যে সেখানকার সরকার প্রধানদের, সরকারি কর্মকর্তাদের বলছে যে উন্নয়ন যদি জানতে হয়, শিখতে হয়, যাও বাংলাদেশে যাও, কত প্রকার কি কি জেনে আসবে, শেখ হাসিনার কাছে যাও। এখানে অনেকগুলো জাদু আছে। আমি বলি দাদা, আজকের এই অনুষ্ঠানে বলতে হয় বিএনপি ওলারা বোঝে এই বিষয়টি, অনেকে না বুঝলো বিএনপি ওলারা বোঝে বিধায় ষড়যন্ত্র করছে। কিভাবে পিছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছে, বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা এসেছে, সে কারণে উপলব্ধি করে বিএনপি জামাত, তারা উপলব্ধি করে এইভাবে যে বঙ্গবন্ধুর মতো করেই শেখ হাসিনা যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, যদি উন্নয়ন উন্নত করতে পারে তাহলে এই শেখ হাসিনাকে সরানো যাবে না, আওয়ামী লীগকে সরানো যাবে না। তাই তারা চক্রান্ত করে যাচ্ছে। কি সেটি? অভিনব ভাই, একটা বিষয় জানতে চাই আমরা,
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। আজকে বাংলাদেশ অনেক উন্নয়ন হচ্ছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সেই কি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা পুরোদমে পেয়েছি? আজকে আমরা দেখেছি সুনামগঞ্জ জেলার শাল্লা থানায় আজকে সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে, সাম্প্রদায়িক হামলা হয়েছে। এই যে চক্রান্ত চলছে, এই ব্যাপারে কি বলবেন? দাদা, আমি আমার কথাটা শেষ করে দিই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন করতেছেন, যে তার সাথে যে জাদুটি আছে জাদুটি বলে দিচ্ছি। একটা কথা আমি যে একটু আগে বললাম, যে পৃথিবীর যে দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেন, সেসব দেশে যাওয়ার পরে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে, সাথে কিন্তু বঙ্গবন্ধুর কন্যা আসে। আর আসে বলেই সেই দেশের সরকার প্রধানরা, নীতি নির্ধারকরা তখন কিন্তু একটু হলেও সিম্প্যাথি এই বাংলাদেশের জন্য, দেখেন বঙ্গবন্ধু রক্ত দিয়ে গেছেন, বঙ্গবন্ধু রেখে গেছেন এখনো বঙ্গবন্ধুর সেই দৃষ্টান্ত, বঙ্গবন্ধুর ভালোবাসা মানুষের মধ্যে। পৃথিবীর অন্যান্য দেশের ভাষাভাষী মানুষগুলো যখন বঙ্গবন্ধুর নাম শুনে, বঙ্গবন্ধুর কন্যার কথা শুনে যে শেখ হাসিনা, তখন কিন্তু সিম্প্যাথি বেড়ে যায়। যদি 5,000 কোটি টাকা দেবে মনে করে, যখন বঙ্গবন্ধুর কথা শুনে তখন বলে না, আরো 5,000 কোটি বাড়িয়ে দাও। এভাবেই কিন্তু বাংলাদেশ পাচ্ছে বঙ্গবন্ধুর মতো একজন এ ধরনের মহাপুরুষের কারণে। সেজন্যই বলবো যে বাংলাদেশ বঙ্গবন্ধুর সেই দৃষ্টান্ত রেখে গিয়েছেন বিধায়, বঙ্গবন্ধু মরে যেও মানুষের মধ্যে বুকে ছাপ রেখে গেছেন বিধায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর যে কথাটি আপনি বললেন দাদা, আমি বলবো সংখ্যালঘুদের ব্যাপারটি আসলে বাংলাদেশে আমরা বেশি আগে নয়। আমি যেখানে বসে আছি আজকে, আমার মহেশপুর আছি আমি কিন্তু আমার বোন তুহিন জানেন আমার এলাকার সম্পর্কে, মহেশপুর কোটচাঁদপুর। আমি 5টি বছর কাজ করেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে যেয়ে আমি কথা বলেছি। শেখ হাসিনা বলতেন কোথাও যাওয়ার দরকার নাই, এলাকার উন্নয়ন করো, মানুষের মনে শান্তি দাও, তৃপ্তি দাও, আমি দেখব, আমি মনোনয়ন দেবো, কারো কাছে যাওয়া লাগবে না। কিন্তু আমার না যাওয়াটা ছিল ভুল, আর সেই ভুলের কারণে আমি প্রায়শ্চিত্ত দিচ্ছি। আমি আজকেও বলবো, আজকে আমি এই জানি না টক শোতে হয়তো কেউ দেখবেন, যারা আওয়ামী লীগের রাজনীতি করেনি, আওয়ামী লীগকে যারা ধারণ করেনি, তারা পরিবেশ দেখে না, ভাবমূর্তি দেখে না। আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হলেই বা কি, তাদের মাথার মধ্যে মাইম্যান বানাতে হবে, তাদের দখলদারিত্ব করতে হবে, সেখানে সংখ্যালঘুদের জমা জমি দখল করে হলেও সে কাজটি করা লাগবে। এই যে মানসিকতা পোষণ করে তারা আসে, তারা আজ আছে কাল নাই। তারা ভাবমূর্তি বলে কোনো কিছু লালন করেনি, তারা ছাত্রলীগ করেনি, যুবলীগ করেনি, তারা রাজনীতি করেনি। এরকম অনেক অনুপ্রবেশকারী, আজকে অনুপ্রবেশকারী, হাইব্রিড, কাউয়া, এই কথাগুলো কিন্তু এসে যাচ্ছে বাংলাদেশের মাটিতে, অনেক এলাকায় আছে। আমি কথাটি এভাবেই বলবো, আমাদের আওয়ামী লীগের নেতাদেরকে ব্যবহার করে তারা অনেকে কিন্তু অনেক রকমের ফায়দা লুটার চেষ্টা করে যাচ্ছে। আমি জানি যে আপনি খোঁজ নিলে বুঝতে পারবেন যে আমি জানি যে আমি আমার 2 উপজেলার আমি এমপি ছিলাম, সেখানে ওয়াজ মাহফিল হবে, আমার আওয়ামী লীগের ইউনিয়নের সভাপতি ওনাকে ম্যানেজ করতো, মাওলানা সাহেব ম্যানেজ করে সেই ওয়াজ মাহফিলে ওনাকে সভাপতি হিসেবে বসিয়ে রাখতো। আওয়ামী লীগের নেতারা রাত 9টা-10টা বাজলেই একটু ঘুম লাগতে চলে আসতেন, 10টার পরে থেকে 12টা-1টা পর্যন্ত ধুয়ে দিত আওয়ামী লীগ। আমার নিজের চোখে দেখেছি এরকম মাওলানাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এলাকায়, আওয়ামী লীগকে ধুয়ে দিত। আওয়ামী লীগের সভাপতি সাহেব আওয়ামী লীগের নেতাদেরকে ব্যবহার করে অনুমতি নিয়ে সেখানে ওয়াজ মাহফিল হয়েছে। ঠিক তেমনি ভাবে আপনি যেটি বলছেন সারা বাংলাদেশে হেফাজত ঘটাইছে নবী ভাই। হ্যাঁ, এটা এই ঘটনাটা এটা ওটা যারা এই যে মৌলবাদ ও এরাই ঘটাইছে এই হেফাজতটা, এই ঘটনাটা হিন্দু এলাকাটা যেটা ঘটনাটা হয়েছে। তারা কিন্তু রাজনীতি করার সুযোগ পাচ্ছে না, তারা কিন্তু রাজনীতি করার সুযোগ পাচ্ছে না, বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাচ্ছে না লোকগুলা। হ্যাঁ, তারা কিন্তু বসে বসে চক্রান্ত করতেছে, বিভিন্ন রকমের প্ল্যান করতেছে, প্ল্যান করে কোথায় কিভাবে করলে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হবে, আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে, আওয়ামী লীগকে পিছিয়ে দেওয়া যাবে, এরকম চক্রান্ত কিন্তু চলছে। হ্যাঁ, আমি যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো আজকে ঘটনা ঘটে গেল, কাল হয়তো নেত্রী জানবে বা পরের দিন জানবেন, তারপরে কিন্তু অ্যাকশন ঠিকই হচ্ছে। আমি বাংলাদেশের অনেক ঘটনা জানি দাদা। দেখেন আপনি সেই কক্সবাজারের সেই ইয়েতে রামুতে সেই বৌদ্ধদের যে ইয়ে ভেঙে দেওয়া হয়েছে, আগুন দেওয়া হয়েছিল, সেখানে কোটি কোটি টাকা খরচ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তৈরি করে দিয়েছে, প্রমাণ করে দিয়েছেন যে তোমরা কি ভাঙতে পারো, তোমরা মাটির ঘর ভেঙে দিবা, তোমরা খড়ের ঘর ভেঙে দিবা, আমি একেবারে অত্যাধুনিক ডিজিটাল করে দেবো। আমি এই প্রশ্নটা করার কারণটা হচ্ছে অন্য কারণ। আজকে সারা বাংলাদেশে, সারা বিশ্ব জুড়ে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উৎসব করে পালন হচ্ছে। এই সামান্য একটা ঘটনায় কিন্তু দেখেন
হ্যাঁ, আমরা কিন্তু এই আলোচনায় চলে আসছে। কারণটা কি, এরা চাচ্ছেই পরিকল্পিত চাচ্ছে যে বাংলাদেশকে পিছনে টেনে ধরে রাখতে। এই কারণে এই কথাটা বললাম আমি। এই যে যারা আপনার বঙ্গবন্ধুর আপনার ভাস্কর্য নিয়ে যে যারা করছিল, এরাই কিন্তু তারা, এরাই কিন্তু আজকে বঙ্গবন্ধুর আপনার ৭৭তম পালন করছে, যে আয়োজন সারা বিশ্ব নেতারা আসছে, সেই জিনিসটাকে অন্যদিকে করার জন্য এই যে সাম্প্রদায়িক এবং এটা হেফাজতটা করছে। এবং এরা কিন্তু আপনার এরা আপনার বিরোধিতা করছিল আমাদের যারা তারাই এই গোষ্ঠীটাই, এবং পাওয়া গেছে হেফাজতের নেতারই ডাইরেক্ট। তাদের কিন্তু কোনো কর্মসূচি নাই, তাদের কোনো মিটিং নাই। আমি বলছি তাদের কোনো কর্মসূচি শেষ করে আসবো। জি, আমি বলছি, তারপর শুনেন। মানে তাদের কিন্তু কোনো রকম কোনো কর্মসূচি নাই, তাদের কোনো সময় নষ্ট হচ্ছে না, মিটিং করতেছে না, আলোচনা করতেছে না। তারা সময়টাকে কাজে লাগাচ্ছে তাদের এই গবেষণা রিসার্চ করে কিভাবে চক্রান্ত করা যায়, কিভাবে গুজব রটানো যায়, কিভাবে কোন কাজটা করলে। যেমন আপনি জানেন যে তাদের অর্থ কিন্তু খরচ হচ্ছে না, এই অর্থ কিন্তু বিনিয়োগ করতেছে বিভিন্ন জায়গায়, মাস্তান, চাঁদাবাজ, সন্ত্রাসীদের ব্যবহার করে, আমাদের অনেক লোককে ব্যবহার করে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আপনি একটা কথা জানেন যে তারা স্বাভাবিকভাবে বাংলাদেশে, যেহেতু বাংলাদেশের বিরোধিতা করেছে, তাদের মুখোশ কিন্তু উন্মোচন হয়ে গেছে। একেবারে তরুণ সমাজ অলরেডি জেনে গেছে তারা কিন্তু যুদ্ধাপরাধী। এখন তাদের চক্রান্ত করতে হবে, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিচ্যুত করতে হবে। আর আরেকটি চক্রান্ত যেটি আমরা জানি, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর মতো করে, বাংলাদেশ যেভাবে এগোচ্ছে, তারা জানে যে বিদেশিরা ডাবল বিনিয়োগ করতেছে বঙ্গবন্ধুর কন্যা, কারণ বঙ্গবন্ধুর কন্যা হিসেবে পাচ্ছেন। সেই জায়গাটিতে তারা কিন্তু চাচ্ছে বঙ্গবন্ধুর কন্যাকে বাংলাদেশের মাটিতে যদি হত্যা করা যায়, তারা পুনরায় ক্ষমতায় আসতে পারবে। অথবা ম্যাসাকারের মতো জিনিস, গুজব রটানোর মতো জিনিস আমরা ইউটিউবে কি দেখতে পাচ্ছি। তো সেই জন্যই বলতে চাই যে আসলে বাংলাদেশের সেই ৭১ সালে যারা চক্রান্ত করেছিল, পাকিস্তানের সেই পরাজিত শক্তি, বাংলাদেশের ঘাপটি মেরে থাকে প্রেতাত্মারা, তারা সম্মিলিতভাবে এখনো চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে, আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করতে চেষ্টা করে যাচ্ছে। এবং সেই চেষ্টারই অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। ধন্যবাদ দাদা। ধন্যবাদ। আবার আসবো আমি। আমাদের সংযুক্ত হয়েছেন মাননীয় সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, সাবেক ছাত্রলীগের বৃহত্তর যশোরের সভাপতি, আওয়ামী লীগ নেতা ডক্টর সি বীরেন শিকদার এমপি। বীরেনকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের প্রবাসী চট্টগ্রাম প্রধান শাহরিয়ার হাসান ভাই। শাহরিয়ার হাসান ভাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে পান্না কায়সার থাকার কথা ছিল, অধ্যাপক পান্না কায়সার, কিন্তু উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, তাই থাকতে পারেননি। কিন্তু ডক্টর মাহবুজা খানম আমাদের অনুষ্ঠানে, ডক্টর মাহবুজা খানম এসেছিলেন, কিন্তু একটা প্রোগ্রাম থাকায় উনি চলে যেতে হয়েছে। তো আমি এখন যাব আমরা আমাদের সাথে আছেন যিনি 1952 ভাষা আন্দোলন শুরু করে 1971 সালে বীর মুক্তিযুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন, নিজে বঙ্গবন্ধুকে দেখেছেন, এবং ওনার কাছে আজকে একটু গল্প শুনবো যে বঙ্গবন্ধুকে উনার দেখা, উনার ছাত্র রাজনীতি এবং আন্দোলন। আমি আজকের এই মহৎ দিনে সবার আগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সুখের সংবাদ আমাদের। এই সুখের সংবাদে আমরা যখন এনজয় করব, সবকিছু উপভোগ করব, সেই সমস্ত আয়োজন মলিন করার জন্যই এই এক ধর্মবাদী গ্রুপ লোক যারা কোনোদিনই বাংলাদেশকে সাপোর্ট করেনি, তাদেরই এক ধূসর ওই মামুনুল হক মৌলানা একজন, তাকে নিয়ে একটা পোস্ট দেওয়ার জন্য আজকে এই সাল্লাতে এই ইয়েটি হচ্ছে। আমাদের এই আজকের আনন্দকে মলিন করার জন্য আজকে এটি হলো তাদের প্রথম উদ্দেশ্য। আমি আরো বলি, বঙ্গবন্ধুকে আমি দেখেছি 1954 সালে প্রথম দেখা যুক্তফ্রন্টের ইলেকশনের সময়। আমি ভাষা আন্দোলনের সময় ক্লাস 8-এর ছাত্র, তখন আমার গ্রামে, আমার বাড়ি সারিয়াকান্দি উপজেলায় বগুড়া, সেখানে আমি এই ছাত্র আন্দোলনে যোগ দিই, মানে ভাষা আন্দোলনে যোগ দিই। আন্দোলন আমি কন্ডাক্ট করি। 54-তে আমি যখন যুক্তফ্রন্টের ইলেকশন হয়, সেই ইলেকশনে আমি আমার থানার ইলেকশন আমি কন্ডাক্ট করি। সেখানে আমার সৌভাগ্য হয়েছিল হোসেন শহীদ সরওয়ার্দী সাহেব আসছিলেন অ্যাড্রেস করতে, তার সঙ্গে মানে দেখা করার। গোলাম মোহাম্মদ খান অবলুন্দখোর, উনি তখন আওয়ামী লীগের, পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের ছিলেন, ওনার সঙ্গে দেখা হয়েছে। আর
বঙ্গবন্ধুকে দেখা হচ্ছে আমার মানে ওই 54-তে, 55-তে, 58-তে বিভিন্ন সময় বিভিন্ন মিটিংয়ে, যখন উনি প্রথম 6 দফার দাবি দেন তখনও আমি তার ইয়েতে মিটিংয়ে ছিলাম। সেখানে অনেক কিছু দেখেছি। আমাদের কোনো কিছু হলেই ছাত্রদের আমাদের কোনো দাবি থাকলে সরোয়ার্দী সাহেবের কাছে উনি সোজা বলতেন ওই মজিবের কাছে যাও, উনি সবসময় মুজিব ভাইয়ের কাছে পাঠাতেন আমাদের। তো আজ আমি সবচেয়ে আনন্দের দিনে আমাদের আজকের এই 50 বছর গোল্ডেন জুবিলি বাংলাদেশের আর বঙ্গবন্ধুর শতবার্ষিকী। যে বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ আর বঙ্গবন্ধু অভিন্ন এক, কোনো কিছুতেই এটা সেপারেট করা যাবে না। উনি যে স্বপ্ন দেখিয়েছিলেন, শুধু দেখাননি, স্বপ্ন দেখিয়েছেন, প্ল্যান করেছেন, এক্সিকিউট করেছেন, আমাদের স্বাধীন দেশ নিয়ে এসে দিচ্ছেন। আমি পরবর্তীকালে তুমি যেটা বলছো, আমি মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করি, সেখানে গিয়েছি। মুক্তিযুদ্ধের পরে আমি দেশে যশোর ক্যান্টনমেন্টে ছিলাম, কিছুদিন রিঅর্গানাইজেশন করছি। তারপরে ঢাকায় যাই। ঢাকায় যেয়ে এই যে গণস্বাস্থ্য কেন্দ্র, সাভারে তখন যাওয়াই যেত না, সেখানে আমরা 4-5 যেয়ে ওই তাম্বুটে খাটে আমরা ইয়ে করি, এই প্রথম গণস্বাস্থ্য কেন্দ্রের তাম্বুতে শুরু করি। আর ইস্কাটন রোডে আমি শুরু করি ওই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রথম হাসপাতাল, নগর হাসপাতাল। আজকে আরো আমার বলতে আনন্দ লাগছে, আমারই এক বন্ধু, কলিগ, জুনিয়র ছোট ভাই প্রফেসর কাজী কামরুজ্জামান, এবার সে 21 পদক পেয়েছে। আমরা একসঙ্গে যুদ্ধে যাই। আমি যখন এখানে বিজি সমস্ত কিছু অর্গানাইজ করার জন্য মুক্তিযুদ্ধের, যখন চৌধুরী শাকিন চৌধুরী, জাস্টিস আবু সাহেব চৌধুরীকে নিয়ে বিভিন্ন শহর ঘুরি, সেই সময় একদিন ওই কাজী কামরুজ্জামান আমাকে ফোন করে যে ভাই আমি আপনার সঙ্গে জয়েন করতে চাই, কাজ করতে চাই। তারপরে আসে আমরা মেডিকেল অ্যাসোসিয়েশন করি। এখানে অনেকদিন কাজ করার পরে যখন দেশের যুদ্ধ খুব প্রবল হয়, ক্যাজুয়ালিটি আমাদের বাড়তে থাকে, আমরা যুদ্ধে চলে যাই। কাজী আমার সঙ্গে যায়। পরবর্তীকালে ও এখন দেশে 21 পদক যে জন্য পেয়েছে, আমরা হয়তো জানেন প্রফেসর কাজী কামরুজ্জামান এই বছরই 21 একটা পদক পেয়েছেন। আজকে সকালে তার সঙ্গে কথা আছে। তো বঙ্গবন্ধুর কথা যেটা প্রথমে এক বক্তা বলছিলেন, বঙ্গবন্ধুকে স্টাডি করা, সারা জীবন স্টাডি করলে শেষ করা যাবে না। তার প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর, প্রতিটি সেন্টেন্স এর একটা অনেক কিছু বহন করে। মানে ভবিষ্যতের জন্য, সবার শিক্ষার জন্য। আমার ধারণা আওয়ামী লীগের বহু নেতা, আওয়ামী লীগের বহু ফলোয়ার যারা দাবি করেন যারা আওয়ামী লীগের, তারাও বোধ হয় বঙ্গবন্ধু সবকিছু এখনো পড়েনি, পরে সারাও যাবে না। কিন্তু যদি কতগুলো জিনিস শুধু পড়ে, কয়টা বক্তৃতা বললেই বোঝা যায় সে কি বলছে। আজই সকালে আমি একটা শুনতেছিলাম যে অফিসার সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, আপনি তুই তক্কর করে কথা বলেন, এই লোকদের ওরা কারা? ওরা আপনারই ভাই, আপনারই পাপা, আপনি কার পয়সায় ডাক্তারি পড়ছেন, কার পয়সায় মাস্টার হয়েছেন? ফুল প্যান্ট বাদ দেন, হাফ প্যান্ট পরেন। তারপরে ওই বাবুগিরির মতো ইয়েতে থাকেন না, গ্রামে যান। ওনার যে প্রোগ্রাম ছিল গ্রাম মানে ওই সমিতি করা, তারপরে ওই মহকুমার সমিতি করা, জেলা ভেঙে দেওয়া, মানে সমবায় সমিতি, যাতে করে সে দেশ উন্নতি হবে। বাকশাল করেছিলেন। বাকশাল কিন্তু শুধু বললে সিম্পল ভাবে দেখলে ভুল হবে। বাকশালের ভিতরে অনেক রকম প্রোগ্রাম ছিল, অনেকে এই ভুলটা করে। এই বাকশালে জয়েন দেওয়ার জন্য হতো জিয়াউর রহমান বহুদিন বহু লোককে ধরছে, অনেক হাত পাওয়া ধরে সে বাকশালে যোগ দিয়েছিল আর কি। যাই হোক, এটা বড় কথা। কিন্তু আমি বলি বাংলাদেশের আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, মানে বা আজ পর্যন্ত যে বাংলাদেশ আমি দেখেছি 1943 সালের মন্বন্তর, আমি দেখেছি কোনো গ্রামে তো যাবে রাস্তা, কেন পাকা রাস্তা তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়ার হচ্ছে না, আইল, যেখানে তোর ওই আইল থাকে বলে, আমি জানি না সবাই চিনে কিনা, মানে ওই নিজের জমির আইল দিয়ে হাঁটে হাঁটে লোক চলাফেরা করতো। সেই জায়গায় আজকে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় রাস্তা হয়েছে। সেই জায়গায় আজ মানে বিজলি যায় না কোথাও, সব জায়গায় ইলেকট্রিসিটি চলতেছে এখন। আজকে বাংলাদেশের যত লোক বিদেশে আসে বা যায় আসতেছে, বাংলাদেশ আজই সকালেই মাঠে দেখতেছিলাম প্রবৃদ্ধির হার পাকিস্তানের তুলনায় আমরা অনেক ক্ষেত্রে ডবল, অনেক ক্ষেত্রে 3/4
আগে, ইন্ডিয়ার চেয়েও কয়েকটাতে আগে। তবে এরপরেও আমি বলবো যে এখন আমাদের এই গণতন্ত্রটা সুসংহত করতে পারলে, প্রতিষ্ঠিত করতে পারলে আমাদের দেশ আরো অনেক আগে যাবে, মানে অনেক দূর যাবে, অনেক দেশের উপরে। আজকে আমরা অলরেডি অনেক কিছুতে এক্সাম্পল, দুনিয়ার মধ্যে এক্সাম্পল। একসময় আমরা হয়তো সব জায়গায় এক্সাম্পল দিতে হবে। এই বাঙালি পারে না এমন কিছু জিনিস নাই, তাদেরকে করতে দিলে সব পারে। পাকিস্তানিরা আমাদের সবসময় বলতো আমরা খাটো, যুদ্ধ করতে পারবো না, সেই জন্য আমরা মিলিটারি যেতে পারতাম না। পূর্ব পাকিস্তান থেকে আমরা বিলেতে আসতে পারতাম না, আগে করাচি যেতে হতো। পশ্চিম পাকিস্তান থেকে আমাদের বাড়ি করতে হতো। আমাদের মানে পেপার মিল, মানে কর্ণফুলির পেপার মিলে পেপার তৈরি হতো, সেই পেপার করাচি থেকে স্ট্যাম্প মারে আসে আবার ডবল দামে বিক্রি হতো। আমাদের পাট দিয়ে, পাটের সম্পদ গোল্ডেন আস, এই গোল্ডেন ফাইবার দিয়ে সমস্ত পশ্চিম পাকিস্তানের উন্নতি করছে, আমাদের কিছু হয়নি। আমরা অনেক মানে আমাদের দেশে পাকিস্তান কমিশনের ফার্স্ট ক্লাস ফার্স্ট র্যাঙ্ক করে অনেকে চাকরি পায়নি। এই বৈষম্য প্রত্যেক, আমার এক কাজিন, সে খুবই ভালো ছাত্র ছিল, স্ট্যান্ড করে ম্যাট্রিক পাস করেছে, স্ট্যান্ড করে আইসি পাস করছে, তারপরে সে নেভিতে পড়তেছিল। প্রথম থিওরি ট্রেনিং করলো, করে 1954 সালে 55 সালে ওই প্র্যাকটিক্যালি তাকে পাকিস্তান থেকে ফেল করে চলে আসতে হলো। চলে আসে ইঞ্জিনিয়ারিং করার পরে, পরে উনি অফ দ্য ডাইরেক্টর, যাই হোক, এর অন্য কথা। বাট আমি এইভাবে বলতেছি, যারা মেধাবী ছিল তারাও কোনোদিন চাকরি পায়নি। রেলওয়ে তারা বসতে যাতে পারতাম না, ওই বিহারিরা পা শটান করে শুয়ে থাকতো, যদি ওদের ঘুমের কোনো ডিস্টার্ব হতো লাথি মেরে ফেলে দিত বাঙালিদের। এই হলো বাঙালির অবস্থা ছিল। আর সেই জায়গায় অনেক উপরে না খেয়ে প্রতিটা বছর, আমি 43 থেকে এই 54, 55, 57, 73 যত রকম দেখছি, না খেয়ে লোক মরতো না এমন কিছু নেই। কোনো লোকের পায়ে স্যান্ডেল দেখিনি। ওই খড় সন দিয়ে স্যান্ডেল বানায়, সেগুলো দিয়ে মানুষ পরে হাঁটতো যখন ইয়েতে যেত, আর খালি বেশ হাঁটতো। তখন এই নানা ধরনের মানে অসুখ বিসুখ ছিল ওই পায়ের, মানে ইয়ে বিভিন্ন ওয়ার্ম, মানে ওই হুক ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম, সব কিছু পা দিয়ে ঢুকতো। এই ছিল এই বাংলার চিত্র, এই ছিল বাংলার কৃষকদের অবস্থা, মজদুরের অবস্থা। সেখান থেকে আজ আমরা অনেক দূর এগিয়েছি। এই চক্র যদি আমাদের পিছনে না টানে, যদি আমরা মানে স্বাধীনভাবে কাজ করতে পারবি, সবকিছু করতে পারি মানুষের মতো করে, তাহলে আমার মনে কোনো সন্দেহ নাই এই বাঙালি জাতি, আমার মনে হয় 41 সালের আগেই হয়তো আমরা উন্নত দেশে পৌঁছে যেতে পারবো। তবে এখন যেটা দরকার, পলিটিক্যাল স্ট্যাবিলিটি, রাজনৈতিক স্ট্যাবিলিটি না হলে অসুবিধা। এই রাজনৈতিক স্ট্যাবিলিটিটা আনতে আজও একটা সব কথা না বলে পারছি না আমি। এবারে এতদিন পরে বিএনপির বোধোদয় হয়েছে যে 7ই মার্চ আমাদের ইয়ে করতে হবে। আর সেই 7ই মার্চের তারা যে সমস্ত বক্তৃতা দিয়েছে, যে সমস্ত কথা বলেছে, ওদের মানে মাঝে মধ্যে মানে মনে এমন রাগ লাগে যে এই লোকগুলো কি করে বাংলাদেশে থাকতে পারে, তাদের বাংলাদেশে থাকার কোনো মানে ইয়েই নেই, তাদের কোনো দাবি থাকতে পারে। আলতাফ ভাই, আপনি তো নিজে তো ইউকেতে রাজনীতি করেছেন, লেবার পার্টি করেছেন, মেয়র হয়েছেন। হ্যাঁ, আমি অনেক কিছু হয়েছি। আমি লেবার পার্টির সেন্ট্রালের ডেলিগেট হয়েছে, আমি লোকাল চেয়ারম্যান ছিলাম, আমি 14 বছর কাউন্সিলর ছিলাম, আই ওয়াজ মেয়র, আমি একটা মেয়র হয়েছিলাম। মেয়র অনেক এমনিও পলিসি, টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউনের সমস্ত লোকের সাথে আমার অহরহ ওঠা বসা সব ছিল। বাট এটা ইমেটেরিয়াল। বাংলাদেশের জন্য আমার প্রাণ সঞ্চয় বাংলাদেশই আছে, ওইখানে আমি যে বছরে 2বার, 1বার, 3বার যখন যা পাই আমি বাংলাদেশে কাটাই। এই আমার ইয়ে, বাঙালি আমার, বাংলা আমার হৃদয়ে। আমি এই আমার লাইফের অনেক কিছু মানে আছে, সেগুলো মানে প্রাইভেট লাইফে অনেক কিছু। তো আমি আজকে আর একটা কথা বলে শেষ করি না, কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এটা বলতে হবে আলতাফ ভাই, যেটা হচ্ছে যখন বঙ্গবন্ধুর ইতিহাস বিকৃত করা হয়, যারা এই যুক্তরাজ্যে সংগ্রাম করেছিল এর নেতৃত্ব কিন্তু আপনি দিয়েছিলেন এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে। এই ব্যাপারটা একটু বলেন প্লিজ। আমাদের অনেক নতুন প্রজন্ম আছে, আপনি আমাদের মানে বলবো জীবন্ত কিংবদন্তি, কারণ আপনাদের কাছে এই কথাগুলো আমরা মানে নতুন প্রজন্ম জানতে চাই, অনেক কিছু অনেকেই জানে না, একটু সংক্ষিপ্ত করবেন। বঙ্গবন্ধু, প্রথমেই যে কথা বলছি, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু।
বঙ্গবন্ধু তিলে তিলে প্রতিটা জায়গায় প্রতিটা 1947 সালে 46 সালে শেষে 47 সালে সে স্বপ্ন দেখছে যে পাকিস্তানিদের সাথে আমাদের থাকা সম্ভব না। সেই হিসেবে তিনি কলকাতাতে তখনই কতগুলো লোকের মধ্যে নিয়ে একটা মিটিং, একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। বঙ্গবন্ধু তখন থেকে তারপরে যখন উনি কিন্তু 47 সালে 47 সালে দেশের পরে বাংলাদেশে আসেননি, উনি আসছেন আরো পরে। কেন তখন কলকাতায় যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার সময় উনি সোহরাওয়ার্দী সাহেবের থাকে সমস্ত নিপীড়িত দুস্থ লোক, এই মানে যারা হিন্দু অধ্যুষিত তাদেরকে তাদেরকে ওই মুসলিম মানে অধ্যুষিত এরিয়া থেকে হিন্দু এলাকায় পৌঁছে দিত সেফলি, মুসলমানদের সেখান থেকে বাইরে করে মুসলিম পরিবার নিয়ে হতো। তারপরে আলটিমেটলি উনি যখন দেশে ফিরে আসি ঢাকাতে ভর্তি হয়, মানে প্রথমে লতে ভর্তি ঢাকা ইউনিভার্সিটিতে। তারপরে ওই দুস্থদের পক্ষে তার সবসময় কথা ছিল। সেখানকার ফোর্থ ক্লাস এমপ্লয়িদের দাবির জন্য প্রথম তিনি দাবি করেন, সেই দাবিতে প্রথম তার অ্যারেস্ট হয়। তো উনি মানুষের জন্য, সাধারণ বাঙালির জন্য ওনার হৃদয়কান্ত, বাঙালির দুঃখ কষ্ট এই নিয়ে তার জীবন ছিল। এবং প্রতি মিটিংয়ে আমি যতগুলো দেখছি অ্যাটেন্ড করেছি সবগুলো তার একই কথা। এবং এই করতে তার অনেক 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 কষ্ট পেতে হচ্ছে। অনেক জায়গায় মিটিংয়ে গেলে পরে 200, 100, 300 লোক এরকম লোক ছিল। আবার ওই মুসলিম লীগের অত্যাচারে মিটিং করাও যেত না, সেখানে তারা ওই কতগুলো ড্রাঙ্ক লোক মিটিংয়ে ঢুকে দিল, ওরা ড্রাঙ্ক গন্ডগোল শুরু করলো। সেখানে আমরা ছাত্র লোক যারা ছিলাম, অন্য অন্য নেতা যারা ছিল, আমরা ধরে তার সাথে মারামারি করে মিটিংতে বাইরে দিলাম, তারপর উনি মিটিং করেন। এরকম অনেকবার হচ্ছে। পাবনায় একবার গন্ডগোল হচ্ছে এরকম, মানে পাবনা শহরের মিটিংয়ে, আর একবার রাজশাহীর মিটিংয়ে এরকম গন্ডগোল হয়। এই বিভিন্ন জায়গায় আমি রংপুরে দেখছি, বগুড়াতে দেখছি। আর তখন আবার একটা জিনিস ছিল, 50s এর দিকে আওয়ামী লীগের লোক পাওয়া যেত না। মানে ওই আমাদের বাবুরা, পাকিস্তানিরা, প্রো পাকিস্তানি যারা ওই ভাতের গয়ে অন্য গ্রাম থেকে এসে শহরে বাড়ি করছে, দুটা করছে, কথা বলতে পারে, তারা সব মনে করতো নিজেদেরকে না আওয়ামী লীগে গেলে বোধহয় আমাদের মান সম্মান চলে যাবে। এইরকম ছিল। এইখান থেকে উনি যখন যেখানে যা পাচ্ছে সেই সমস্ত লোককে উনি মানে দায়িত্ব দিয়ে তাদেরকে সদা সর্বদা এনকারেজ করে এই আওয়ামী লীগকে দাঁড় করেছেন। এই আওয়ামী লীগ এখন আমার কত কত কষ্ট লাগে যে এখন আওয়ামী লীগের যে সমস্ত বিভাজন বিভিন্ন জায়গায় বিতর্কিত করতেছে, এগুলো দেখলে আমার হৃদয় ভেঙে যায়। এইগুলো দেখলে আমার মনে খুব দুঃখ হয়। আই ফিল সো সরি যে আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো এই কাজ দেখলে উনি নিজেও শর্মিন্দা হতেন। আর বঙ্গবন্ধু যখন এখানে আসছে না, এখানে অবশ্য উনি যখন এই মুক্তি পায় এখানে আসে, তখন আমি বাংলাদেশি, আমি তখন যুদ্ধক্ষেত্রের থেকে বাংলাদেশের মধ্যে ঢুকছি। তো উনি যখন ওই ইয়েতে আসছিলেন ঢাকায়, তখন ফিরলেন এখান থেকে, তখন আমি ওই যশোরই ছিলাম, সে আমি সবাই যেতে পারিনি। কিন্তু 7ই মার্চের ভাষণ, ইনফ্যাক্ট ওই ইলেকশনের পর থেকে এই যতদিন পর্যন্ত না ক্র্যাকডাউন হয়েছে ততদিন আমি এইখানে বিলাতেই, আমি তখন ওই ল্যাঙ্কাশায়ার হাসপাতাল, সরি নটিংহ্যামশায়ার হাসপাতাল, সেখানকার নটিংহ্যাম ইউনিভার্সিটি আশেপাশে সব বিভিন্ন কলেজ, সেখানে যায় এই মানুষের মধ্যে এই সবাই জানতো না এখানে পাকিস্তানি বহু পাকিস্তানি ডাক্তার, কাশ্মীরি ডাক্তার, ওই পশ্চিমা ডাক্তারগুলো ছিল, তাদের সঙ্গে কনস্ট্যান্টলি ঝগড়া, তাদের সঙ্গে রীতিমতো হাতাহাতির মতো অবস্থা। হাসপাতালে আমি কাজ করি, ওই যারা মেড ছিল খাবার দাবার দিত, আমি তো খেতেও পারতাম না, কারণ আমার তখন খাওয়া ঢুকতো না যতক্ষণ পর্যন্ত ইয়ে না হচ্ছে। আর ওই যেদিন বঙ্গবন্ধুকে ধরে নিয়েছে ওই দিন রাতে আমি 2টার সময় জাফরুল্লাহকে ফোন করছি, কাজী কামরুজ্জামান মবিন ফোন করে লন্ডনে এসে আমরা ইয়ে করি, এই বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন করি। আলতাফ ভাই, আলতাফ ভাই আবার আসবো আপনার কাছে, আমরা মানে আপনার কাছে আবার শুনবো। আসলে আমাদের যারা দর্শক আছে অনেকেই দেখছেন, আসলে আমাদের আলতাফ ভাই কিছু অনেক কিছু জানে নেওয়া উচিত, কারণ আমরা হয়তো উনার বয়স 80-র উপরে হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে প্রায়। তো আমরা এইসব মানুষ, আমাদের আসলে কিংবদন্তি, এদের কাছে আমরা ইতিহাসগুলা জানা উচিত। এবং আলতাফ ভাই এখানে বিশেষ করে যুক্তরাজ্যে যে কাজগুলা করেছেন আমাদের বাংলাদেশে অনেকেই জানেন না। উনারা মানে আসলে সেইভাবে এই আওয়ামী লীগের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু
এখন কোন বাস্তবতায় সামনে আসেন না, পিছন থেকে কাজ করে যাচ্ছেন। তো এইসব নেতাদেরকে মূল্যায়ন করা উচিত বলে আমরা অনেকেই মনে করেন। আমি আমাদের অনুষ্ঠানে আমি এই পর্যায়ে যাব। আমাদের সাথে আছেন মাননীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতা, সাবেক প্রতিমন্ত্রী এবং যিনি স্বাধীনতার পূর্বে বৃহত্তর যশোরের ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং বঙ্গবন্ধুকে খুব কাছে থেকে দেখেছেন। আমি যাবো ডক্টর সি বীরেন শিকদারের কাছে। একটু আনমিউট করতে হবে বীরেন্দা। হ্যাঁ বীরেন্দা, মানে আমরা একটু জানতে চাই আপনার দেখা বঙ্গবন্ধু, আপনি নিজে দেখেছেন, মানে আন্দোলন করেছেন এবং আপনি মুক্তিযুদ্ধে নিজেই আপনি মুক্তিযুদ্ধ মানে একজন সংগঠক হিসেবে কাজ করেছেন, একটু যদি বলেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি প্রবাস দর্পণকে আজকের এই সুন্দর দিনে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করবার জন্য, এবং আজকে এই অনুষ্ঠানে যারা আলোচক হিসাবে আলোচনা করেছেন এবং আলোচনায় অংশগ্রহণ করছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা মুজিব জন্ম শতবার্ষিকী পালন করছি এবং সেই সঙ্গে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি। আমি মনে করি, আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি এবং আমাদের সরকারের আমলে আজকে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী আমরা পালন করতে পারছি এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও আমরা আগামী 26 তারিখে আমরা পালন করতে যাচ্ছি। এটা সত্যিকার অর্থে আমাদের জন্য একটি অত্যন্ত সৌভাগ্যের বিষয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যার জন্ম না হলে আমরা এই বাংলাদেশ পেতাম না, যার জন্ম না হলে আমরা লাল সবুজের পতাকা পেতাম না, আমাদের পৃথিবীর মানচিত্রে ছোট্ট দেশ বাংলাদেশ, সবুজ ভূখণ্ড, আমাদের প্রিয় মাতৃভূমি, এই বাংলাদেশ আমরা পেতাম না। সেই মহামানবের আজকে জন্ম শতবার্ষিকী, তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি। আজকের দিনে আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তার যে 1975 সালের 15ই আগস্ট যে শোকাবহ ঘটনার মাঝ দিয়ে তিনি শাহাদত বরণ করেছিলেন, তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং ওই দিনে বঙ্গবন্ধু পরিবারের যে সমস্ত সদস্যরা, বঙ্গমাতা সহ যে সমস্ত সদস্যরা সেই দিন শাহাদত বরণ করেছিলেন, সবার আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি এবং 2 লক্ষ নির্যাতিত মা বোন এবং 30 লক্ষ শহীদ সবার আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আমরা যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমরা যদি একটু তার যে কর্মকাণ্ড, তার যে জীবনের যে কর্মকাণ্ডের বিষয়গুলি রয়েছে, তা যদি পিছনের দিকে একটু ফিরে তাকাই, তাহলে এক কথায় বলতে পারি যে জাতির পিতার জন্মই হয়েছিল এই বাংলাদেশের জন্ম দেওয়ার জন্য। জাতির পিতার জন্মই হয়েছিল এই বাঙালিকে স্বাধীন করবার জন্য, বাঙালি হিসাবে পৃথিবীর মধ্যে বাঙালিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। পৃথিবীর কোনো মানুষ কিন্তু বাঙালি একটি জাতি এবং বাংলাদেশ এবং বাঙালি একটি জাতি, এটা কিন্তু পৃথিবীর মানুষ কখনো উপলব্ধি করে নাই, কখনো জানে নাই। এবং সত্যিকার অর্থে বাঙালি জাতি পৃথিবীর মধ্যে আমরা কিন্তু বাঙালি হিসাবে আমরা আত্মপরিচয় দিতে পারি নাই। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, বঙ্গবন্ধু আমাদের স্বতন্ত্র একটি রাষ্ট্র দিয়েছেন, বঙ্গবন্ধু আমাদের লাল সবুজের পতাকা দিয়েছেন। আমি মনে করি তার থেকেও একটি বৃহৎ জিনিস, যেটি হলো যে জাতির পিতা আমাদের একটি স্বতন্ত্র পরিচয় দিয়ে গেছেন, আমাদের একটি জাতিসত্তার যে উন্মেষ ঘটিয়েছেন, একটি জাতিসত্তা। আমরা বাঙালি হিসাবে আমরা কিন্তু আত্মপরিচয় কখনোই দিতে পারি নাই। 1000 বছরের ইতিহাস নেই। আমরা যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে যে অভিধা আমরা অভিষিক্ত করছি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি কিন্তু শুধু একটি কথার কথা নয়। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি এই কারণে যে 1000 বছরের মধ্যে এই বাঙালি জাতিকে বাঙালি হিসাবে পৃথিবীর মধ্যে পরিচিত করানো এবং বাঙালি জাতি হিসাবে জাতিসত্তার বিকাশ ঘটিয়ে পৃথিবীর মধ্যে আমরা আত্মপরিচয় দিতে পারি নাই। আমরা 1000 বছরের ইতিহাস যদি বিবেচনা করি, তাহলে আমরা দেখব যে পাল রাজাদের কথাই ধরেন আর সেন রাজাদের কথাই ধরেন, আর তারপরে রাজা শশাঙ্কের কথাই ধরেন না, হাল ফিলিয়ে এসে সর্বশেষ আমরা যদি 12 ভূঁইয়ার কথাও ধরি, তো কোনো কালেই কিন্তু পদ্মা, মেঘনা, যমুনা বিধৌত এই ছোট্ট বদ্বীপ বাংলাদেশ তো একটি বদ্বীপ। এই বদ্বীপের এই বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষেরা আমরা কোনোদিনই কিন্তু আত্মপরিচয় দিতে পারি নাই যে আমরা একটি স্বতন্ত্র জাতি।
একটি স্বতন্ত্র জাতির কি কি জাতিসত্তা বিকাশের জন্য, জাতিসত্তা প্রতিষ্ঠিত করবার জন্য যা যা ক্রাইটেরিয়া থাকা দরকার। আমাদের একটি সমৃদ্ধ ভাষা আছে, আমাদের ঐতিহ্য আছে, আমাদের কৃষ্টি আছে, আমাদের সংস্কৃতি আছে, আমাদের একটি স্বতন্ত্র, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের সবকিছুই কিন্তু অন্য যে কোনো জাতির থেকে আমাদের আলাদা। কিন্তু আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই ভূখণ্ডে আমরা যারা বাস করি তাতে আমাদের একটি স্বতন্ত্র পরিচয় যে আমরা সবাই মিলে বাঙালি। এই আত্মপরিচয় কিন্তু আমরা দিতে পারি নাই, কখনোই আমরা পৃথিবীর মাঝে দাঁড়িয়ে বলতে পারি নাই যে আমরা বাঙালি, আমরা একটি স্বতন্ত্র জাতি। এই জাতিসত্তার বিকাশ ঘটিয়েছিলেন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব, এবং প্রথম আমাদেরকে শিখিয়েছিলেন যে আমরা বাঙালি, আমরা যে চারটা স্তম্ভ যে আমাদের জাতিসত্তা বিকাশের জন্য এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের যে মূল মন্ত্র ছিল ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, এই চারটি মূল নীতির উপরে ভিত্তি করে আমরা বাঙালি জাতিসত্তায় উন্নীত হয়ে আমরা এই যুদ্ধ করেছি এবং আমাদের এই বাঙালি জাতিসত্তাকে প্রতিষ্ঠিত করেছি। আমরা পৃথিবীর মধ্যে আজকে আত্মপরিচয় দিতে পারি যে আমরা বাঙালি। আমাদের আত্মপরিচয় কিন্তু এনে দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। শুধু একটি স্বতন্ত্র রাষ্ট্র ভূখণ্ড, তারপরে আমাদের একটি যে স্বতন্ত্র একটি রাষ্ট্র, স্বতন্ত্র একটি ভূখণ্ড এবং আমাদের যে লাল সবুজের পতাকা এইটাই এবং স্বাধীনতা এইটাই উপহার দেন নাই, আমাদের জাতিসত্তার উপহার দিয়েছেন। যে কারণের জন্য আজকে সমগ্র পৃথিবীর বিবেচনায়, আন্তর্জাতিক সমস্ত সংস্থার বিবেচনায় যে আজকে আমরা বঙ্গবন্ধুকে আমরা যে অভিষিক্ত করি সেটা হলো কি, সেটা হলো 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আমার মনে হয় যে এই কারণের জন্য আমরা আমরা বঙ্গবন্ধুকে আমরা এই নামে আমরা ডাকতে পারি। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মই হয়েছিল এই বাংলাদেশকে সৃষ্টি করবার জন্য, বাঙালিকে স্বাধীন করবার জন্য, এই বাঙালিকে স্বাধীন বাংলাদেশের চেতনায় উদ্বুদ্ধ করবার জন্য। আমরা যদি বঙ্গবন্ধুর মানে তার রাজনৈতিক জীবনটাকে আমরা যদি বিবেচনা করে দেখি, তাহলে কিন্তু তার অসমাপ্ত আত্মজীবনী যদি আমরা পড়ে দেখি কিংবা কারাগারের রোজ নামসা যদি আমরা পড়ে দেখি, তাহলে বিস্ময়ে অভিভূত হয়ে যেতে হয় যে কি করে একটি মানুষ এত আত্মনিবেদিত হতে পারে। একটি জাতির বিকাশের জন্য একটি তার এই ভূখণ্ডের মানুষের জন্য একটি মানুষ কি করে এত আত্মনিবেদিত হতে পারে, এ ব্যাপারে আমরা কিন্তু আশ্চর্য হয়ে যাই তার এই বিবরণীটি আমরা পড়লে। আমরা যদি দেখি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষা আন্দোলন থেকে শুরু করে, ভাষা আন্দোলন কিন্তু এই বাংলাদেশের বাঙালি জাতিসত্তায় উন্নীত হবার প্রথম বীজ রোপিত হয়েছিল বাংলার মাটিতে, সেটা হলো ভাষা আন্দোলন। সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে বঙ্গবন্ধুর যে সব আন্দোলনেই কিন্তু বঙ্গবন্ধুর সংশ্লিষ্টতা, যেরকম যে ভাষা আন্দোলন, তারপরে 62 শিক্ষা আন্দোলন, 1966 সালের যে 6 দফা আন্দোলন, আমাদের স্বাধিকারের আন্দোলন, আমাদের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, একটি 6 দফা আন্দোলন, তারপরে 1969 সালের গণ আন্দোলন, 1970 সালের নির্বাচন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, এরকম পর্যায়ক্রমে আমাদের কিন্তু জাতিসত্তায় এই বাঙালি উদ্বুদ্ধ হয়েছে। এবং একটি জাতি তার জাতিসত্তার বিকাশ ঘটাতে একটি দিনের একটি কথাই কিন্তু এটা হয় না। একটি জাতিকে যদি যুদ্ধের জন্য প্রস্তুত করতে হয়, স্বাধীনতার জন্য প্রস্তুত করতে হয়, তাহলে সেই জাতিকে তিল তিল করে প্রস্তুত করতে হয়। ভাষা আন্দোলনে যে স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল, সে পর্যায়ক্রমে একটি জাতিকে স্বাধীনতার মূল মন্ত্রে উজ্জীবিত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আমরা দেখব যে ভাষা আন্দোলন থেকে প্রতিটা আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর যে সংশ্লিষ্টতা, এবং তিনি এই বাঙালিকে তিল তিল করে স্বাধীনতার মূল মন্ত্রে উজ্জীবিত করেছিলেন। আমরা দেখি, আমরা শুনে থাকি, আমরা কিছু লোকে বলে থাকে যে কোনো একজন অখ্যাত অজ্ঞাত একজন মেজর তিনি ঘোষণা করে দিলেন এদেশে স্বাধীনতা যুদ্ধ হলো, অমনি দেশ স্বাধীন হয়ে গেল। ব্যাপারটা এত সহজ নয়। ব্যাপারটা একটি জাতি স্বাধীনতার জন্য প্রস্তুত হতে তার সুদীর্ঘ ইতিহাস লাগে, তার প্রস্তুত হওয়া লাগে। সেই জাতিকে কে প্রস্তুত করেছিল? যে ভাষা আন্দোলন থেকে শুরু করে তিল তিল করে এই জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল কে? করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। 1971 সালের 7ই মার্চের যে ভাষণ, তৎকালীন রেসকোর্স ময়দান এবং বর্তমান সরোয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ঘোষণা করলেন, যে 19 মিনিটের ভাষণে যখন তিনি ঘোষণা করলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এই স্বাধীনতা, এই মুক্তি, এই 7ই মার্চের ভাষণ, এটা কিন্তু তার একদিনের নয়। পৃথিবীর যতগুলো গুরুত্বপূর্ণ ভাষণ আছে, গেটিসবার্গ অ্যাড্রেসই বলেন আর যতগুলো ভাষণ আছে, সে সব ভাষণগুলোই কিন্তু লিখিত। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চে যে ভাষণ দিয়েছিলেন, সে ভাষণটা কিন্তু অলিখিত। আমি বলবো এই ভাষণটি কিন্তু অলিখিত নয়। এই ভাষণটি শুরু হয়েছিল ভাষা আন্দোলন থেকে শুরু করে, এবং এই ভাষা আন্দোলন থেকে নিজের হৃদয়ের মধ্যে, নিজের অন্তরের মধ্যে, নিজের আত্মার ভিতরে, নিজের মন মানসিকতার মধ্যে তার যে ভাষণটা, এই ভাষণের প্রস্তুতি কিন্তু বঙ্গবন্ধুর ছিল ভাষা আন্দোলন থেকে শুরু করে। ভাষা আন্দোলন থেকে তার মনের মধ্যে যে যে বাঙালির প্রতি মমত্ববোধ, ভালোবাসা এবং এই স্বাধীনতার মূল মন্ত্রে বাঙালিকে উজ্জীবিত করতে হবে, এই চেতনা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে ভেতরে যে চেতনার উন্মেষ ঘটেছিল। বঙ্গবন্ধুর ভাষণ অলিখিত হলেও সেই ভাষণটি কিন্তু তার অন্তরের মধ্যে লিখিত ছিল, তার হৃদয়ের মধ্যে লিখিত ছিল। এই ভাষণটি যদি আপনারা বিবেচনা করে দেখেন তাহলে দেখবেন কি সুন্দরভাবে যে পর্যায়ক্রমে 19 মিনিটের ভাষণ, কিন্তু কোন পর্যায়ে কি বলতে হবে একেবারে সুন্দর সুগঠিত, সুন্দর সিরিয়ালি একেবারেই সুগঠিত একটি ভাষণ। তো এর ভিতরে কোনো ব্যত্যয় কিন্তু এখানে নাই। এবং পৃথিবীর যতগুলি বিখ্যাত ভাষণ আছে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণটি কিন্তু বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে গৃহীত হয়েছে ইউনিসেফ কর্তৃক, সেটা আমরা জানি। ইউনিসেফ জাতিসংঘের একটি সংস্থা, এই সংস্থা কর্তৃক আজকে স্বীকৃত যে 7ই মার্চের ভাষণটি আজকে বিশ্ব ঐতিহ্যের অংশ। বঙ্গবন্ধু এই 7ই মার্চের যে ভাষণ, এই ভাষণের প্রস্তুতি তিনি গ্রহণ করেছিলেন ভাষা আন্দোলন থেকে শুরু করে পর্যায়ক্রমে বাঙালিকে যেভাবে প্রস্তুত করেছিলেন, এবং নিজেও সেইভাবে প্রস্তুত হয়েছিলেন যে বাঙালিকে কিভাবে স্বাধীনতার মূল মন্ত্রে উজ্জীবিত করতে হবে, এবং ওই সময়ে ওই বাঙালির উদ্দেশ্যে কি কথাগুলি বলতে হবে, সেটা তার প্রস্তুতি কিন্তু তার সারা জীবন ধরে ছিল। 7ই মার্চের ভাষণের যে প্রস্তুতি, সে প্রস্তুতি ছিল বঙ্গবন্ধুর সারা জীবনের প্রস্তুতি, সারা জীবনের অভিজ্ঞতা লব্ধ ফসল 7ই মার্চের ভাষণ। সেই ভাষণের মধ্যে আপনারা দেখবেন সেটা হলো যে আমাদের মুক্তিযুদ্ধের প্রতিটা পর্যায়ের কোন সময় কি করতে হবে, প্রতিটা পর্যায়ে। একবার তিনি বলছেন যে আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমাদের কি করতে হবে সে নির্দেশনা দিয়েছেন। আবার বলতেছেন বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রতিটা পর্যায়ে আমি প্রতিটা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যদি তাদের প্রতিরোধ করার জন্য ভেঙে দেবে, অসহযোগ আন্দোলন। তারপরে পর্যায়ক্রমে এটাকে যুদ্ধের পর্যায়ে যাবে, এবং সেখানে যুদ্ধের আমরা তোমাদেরকে ভাতে মারবো, পানিতে মারবো। তাই যুদ্ধের স্ট্র্যাটেজি কি হবে, গেরিলা যুদ্ধের স্ট্র্যাটেজি কি হবে, তা সবকিছুই কিন্তু এই 19 মিনিটের ভাষণের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চে দিয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি আমাদেরকে এই বাংলাদেশ উপহার দিয়ে গেছেন, এবং মাত্র 3.5 বছরের মধ্যে তিনি এই বাংলাদেশ স্বাধীনতার পরে তিনি 3.5 বছরের মধ্যে এই বাংলাদেশকে আবার একটি যে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছিল এই দেশের একটা বিস্ময়কর ব্যাপার যে 3.5 বছরের মধ্যে তিনি আবার সবকিছু কিন্তু সচল করতে সক্ষম হয়েছিলেন। তো এখানকার অর্থনীতি, এখানকার কৃষি, এখানকার সমস্ত কিছুকে আবার সচল করতে তিনি সক্ষম হয়েছিলেন। আশ্চর্যের বিষয় যে হার্ডিঞ্জ ব্রিজের মতো ব্রিজ, পদ্মার উপরে যেটা রেল সেতু, সেটা কিন্তু এই 3 বছরের মধ্যে সঠিক হয়ে রেল চলাচল শুরু করা সম্ভব হয়েছিল। এবং শুধু তাই নয়, এদেশের অর্থনীতিকে সঠিক করা, এদেশের ব্রিজ কালভার্ট, সমস্ত ব্রিজ কালভার্ট গুলো ভেঙে ফেলা হয়েছিল। পোড়া মাটির উপরে তিনি তার সরকার পরিচালনা শুরু করেছিলেন। সেই পোড়া মাটির উপরে দাঁড়িয়ে তিনি সবকিছুকে সচল করতে সক্ষম হয়েছিলেন। এবং তিনি 2 কোটি মানুষ যারা পার্শ্ববর্তী দেশ ভারতে যে আশ্রয় গ্রহণ করেছিল, তাদের ভিটে বাড়িতে কিছুই ছিল না। তারা ফিরে আসলে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা, তাদেরকে চাষাবাদের ব্যবস্থা করা, তাদের বাসস্থানের ব্যবস্থা, সমস্ত কিছুই কিন্তু বঙ্গবন্ধু করেছিলেন। সবকিছুই অত্যন্ত আশ্চর্যজনক ভাবে এটা সম্ভব করেছিলেন। কিভাবে এটা সম্ভব ছিল? কিন্তু 3.5 বছরের মাথায়
যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি তিনি একাধিক্রমে এই দেশের সরকার পরিচালনার সুযোগ পেতেন এবং এই দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতেন, তাহলে কিন্তু অনেক আগেই মালয়েশিয়ার থেকে, সিঙ্গাপুর থেকে আমরা আরো অনেক বেশি উন্নত হয়ে যেতে পারতাম। জাতির পিতার মতো যে এই নেতৃত্ব যদি আমাদের থাকতো, তিনি এমন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি এমন যে দূরদর্শী নেতা ছিলেন যে তিনি সেই সময়ে তিনি সেই ভঙ্গুর অর্থনীতির মধ্যে দাঁড়িয়ে তিনি কি করে তিনি চিন্তা করতে পারলেন যে যিনি ভূ উপগ্রহ কেন্দ্র তিনি তার ভিত্তি প্রস্তর দিয়েছিলেন। আপনারা জানেন যে বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যা তার কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে এসে আমরা আমাদের সরকারের আমলে এসে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা ভূ উপগ্রহ আমরা কক্ষপথে স্থাপন করতে আমরা সক্ষম হয়েছি। কিন্তু তার পরিকল্পনা, তার চিন্তা সেই আমলেই কিন্তু বঙ্গবন্ধু এটা ভেবেছিলেন। এবং যে আমাদের পারমাণবিক কেন্দ্র, এই পারমাণবিক কেন্দ্রের যে আমরা পারমাণবিক শক্তির অধিকারী আমরা হতে পারি, সে বিষয়েও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের চিন্তা ছিল। এবং অবাক হয়ে যেতে হয় যে একটা বিষয় বলতে হবে যে বঙ্গবন্ধু খালি বাংলাদেশটা স্বাধীন করে যান নাই, উনি কিন্তু বীজ বপন করে দিয়ে গেছেন সবকিছুর। আপনি যেভাবে বলছেন, আসলে আমাদের নতুন প্রজন্ম অনেক কিছুই জানে না। সবকিছুর বীজ কিন্তু বঙ্গবন্ধু সেই 1971 স্বাধীনতার পর থেকে মারা যাওয়ার আগ পর্যন্ত বীজ বপন করে দিয়ে গেছেন, আর সেই ফলগুলো কিন্তু আমরা পাচ্ছি। কি বলবেন? আমরা বঙ্গবন্ধু বলতেন, বঙ্গবন্ধুর নিজের মুখের কথা, সেটা তিনি বলেছিলেন যে দেশের মানুষ, যে দেশের মাটিতে বীজ ছড়াই দিলেই গাছ হয় এবং গাছ হয়, তাতে ফল হয়, তাতে ফসল হয়, কিছুই করতে হয় না, শুধু বীজ ছড়াই দিলেই হয়ে যায়। তো সেই দেশের এত উর্বর মাটির দেশ, সেই দেশের মানুষ কেন না খেয়ে থাকবে? আমাদের সেই স্বাধীনতা যুদ্ধের আমলে, সেই আমলে আমাদের 7.5 কোটি মানুষ ছিল, কিন্তু সে সময় মানুষ না খেয়ে থাকতো। আজকে আমরা 18 কোটি মানুষ, জাতির পিতার কন্যা, আজকের নন্দিত প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের সরকার, আজকে যে একাধিক্রমে 3 টার্ম আমরা ক্ষমতায় আছি, তার আগে 96 সালে আর এক টার্ম আমরা ক্ষমতায় ছিল, আমরা 4 টার্ম ক্ষমতায় আছি। এই ক্ষমতার কালে আমরা সেই 7.5 কোটি মানুষ যখন ছিল তখন মানুষ না খেয়ে থাকতো, আর আজকে আমাদের 18 কোটি মানুষ, কিন্তু আজকে আমরা খেয়ে পরে আমরা অত্যন্ত সমৃদ্ধ অবস্থায় আমরা আছি। আজকে দেশ খাদ্যের স্বয়ংভর, শুধু স্বয়ংভরই না, আমরা খাদ্যের রপ্তানি করার সামর্থ্য এখন রাখি। ইতিমধ্যে আমরা খাদ্য কিছু রপ্তানিও আমরা করেছিলাম। তো সুতরাং আজকে দেশকে বঙ্গবন্ধু 3.5 বছর দেশ পরিচালনা করে যেখানে রেখে গিয়েছিলেন, সেইখান থেকে যে আজকে সেই যে দুর্ভাগ্যজনক যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনা ঘটার পরে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শাহাদত বরণ করার পরে এদেশের একটি অন্ধকার যুগ শুরু হয়েছিল। জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা ওই ঘটনার সময়ে বাইরে থাকার কারণে, জার্মানিতে থাকার কারণে তারা প্রাণে রক্ষা পেয়েছিলেন। তারপরে 6 বছর পরে 1981 সালে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন দেশে ফিরে আসলেন, দেশে ফিরে এসে তিনি এই মানুষকে সুসংগঠিত করার জন্য, দলকে সুসংগঠিত করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন, দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পায়ে হেঁটে, কখনো বা গাড়িতে, কখনো বা পায়ে হেঁটে সমস্ত মানুষের দ্বারে দ্বারে এই বাঙালিকে আবার উদ্বুদ্ধ করার জন্য, বাঙালিকে আবার যে স্বাধীনতার যে চেতনা, সেই চেতনায় উদ্বুদ্ধ করবার জন্য যে বিপরীত শক্তি এখানে ক্ষমতায় ছিল, তাদের থেকে তাদের যে সরকার পরিচালনা যে ধারায় তারা পাকিস্তানি ধারায় তারা নিয়ে যাচ্ছিল, তার বিপরীতে বাঙালি স্বাধীনতার চেতনায় দেশকে উদ্বুদ্ধ করবার জন্য তিনি দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তিনি যে ভ্রমণ করেছেন এবং মানুষকে সুসংগঠিত করেছেন এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাঝ দিয়ে কিন্তু তিনি আবার ফিরে এসেছেন। কুর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, কিন্তু একটা অসাংবিধানিক পন্থায় কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ক্ষমতায় এসেছিল, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কিন্তু সে পথে তিনি যাননি। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই দেশে আবার ক্ষমতায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি সচেষ্ট ছিলেন এবং তিনি 21 বছর পরে 1996 সালে তিনি ক্ষমতায় এসে যে অভিযাত্রা শুরু করেন,
সেই অভিযাত্রায় আজকে আমরা পৌঁছেছি। আমি আমার পরবর্তী যে সময় আমি পাবো আলোচনায়, তখন আমি এই অংশটুকু আমি বলবো। আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি আবার আসবো, আমি যাবো। আমাদের সাথে আছেন প্রবাস চট্টগ্রাম পূর্বতন শাহরিয়ার হাসান। শাহরিয়ার ভাই, আপনি শুরুতে ছিলেন নাকি, তারপরে আপনি শুনেছেন? আজকে আমরা বাংলাদেশ বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিবকে নিয়ে আমরা প্রোগ্রাম করেছি। বিশেষ করে বাংলাদেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ, আমরা জানি যে বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর সমার্থক। হ্যাঁ, এবং ওই জায়গায় দাঁড়িয়ে একজন সাংবাদিক হিসাবে, সংবাদকর্মী হিসাবে কি বলবেন? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আজকের অধিবেশনে যারা সম্মানিত আলোচক আছেন, গুরুজনেরা, প্রত্যেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষত আজকে এদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি তার পরিবারের যে সদস্যরা 15 আগস্ট শাহাদাত বরণ করেছেন তাদের প্রত্যেকের জন্য, এবং সেই সাথে 1971-এর মুক্তিযুদ্ধে আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, প্রত্যেকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে একটু ভিন্ন আঙ্গিকে কথা বলতে চেষ্টা করব। আজকের আমাদের খুব গুরুত্বপূর্ণ আলোচক তারা কথা বলেছেন, আমি পুনরাবৃত্তি করব না। ইতিহাসগুলো তারা আমাদেরকে জানিয়েছেন, আমাদের জাতির পিতার যে বৈশিষ্ট্যগুলো সেটি তারা আমাদের সামনে উপস্থাপন করেছেন। বিশেষ করে আমি লন্ডন থেকে যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের খুবই শ্রদ্ধেয়, আমি যাকে খুব ভালোভাবে জানতাম না, প্রবাস দর্পণের মাধ্যমে যাকে চিনতে পেরেছি, ডাক্তার মোহাম্মদ আলতাফুর রহমান সাহেব, তিনি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন বঙ্গবন্ধুর বিষয়াদি। এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নবী নওয়াজ ভাই, তার বক্তব্য আমি শুনতে পেয়েছি, যদিও শুরুটা শুনতে পাইনি। খুব সুন্দরভাবে তিনি কিছু বিষয় উপস্থাপন করেছেন এবং বঙ্গবন্ধুর বিষয়টি তিনি আমাদেরকে জানিয়েছেন। মাননীয় সংসদ সদস্য, আমাদের সাবেক প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর সিজি বীরেন সিকদার এমপি, তিনিও বিষয়গুলো উপস্থাপন করেছেন। আমি সেদিকে না গিয়ে অন্যভাবে যাই। আমার একটা প্রথম বিষয় থাকে, সেটি হচ্ছে প্রত্যেকের আলোচনায় আমরা জানতে পেয়েছি, এবং সেটি শুধু আলোচনা নয়, ইতিহাস থেকে আমরা জানি, সত্যকারের ইতিহাস থেকে আমরা জানি যে এই দেশটা, এই বাংলাদেশটা 1971 সালে যুদ্ধের পর স্বাধীন হয়েছে। এই দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ আন্দোলন সংগ্রাম, তার দলের, তার নেতৃত্বে এবং তার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা এবং তার সক্রিয় কারাবরণ থেকে শুরু করে সমস্ত ত্যাগ তিতিক্ষায় তার পেছনে এদেশের 7.5 কোটি বাঙালি একত্রিত হয়ে দেশটাকে স্বাধীন করেছেন তার আহ্বানে, তার ডাকে। সেটি সত্যিকারের ইতিহাস, সেটিকে খণ্ডন করার দ্বিতীয় কোনো যুক্তি, কোনো পথ, কোনো ধরনের পন্থাই থাকতে পারে না। সেই জায়গায় আজকে যদি কেউ বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু, জাতির পিতাকে জাতির পিতা, কিংবা 7ই মার্চে তার জন্মদিনকে এখন পালন করব, তখন করব না, আজকে করি কালকে করব না, এই ধরনের বিষয় থাকে, রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড নিয়ে যারা দেশে রাজনীতি করেন, যারা এই দেশের জাতীয় সঙ্গীত, যারা দেশের জাতির পিতার অস্তিত্বকে সরাসরি অস্বীকার করেন, তাদেরকে বাংলাদেশে বসবাস করতে হলে কোন ভাবে বসবাস করতে হবে, কিংবা বাংলাদেশে তাদের থাকার আদৌ কোনো অধিকার আছে কিনা, সে বিষয়টি আমাদেরকে নতুন করে ভাবতে পারা খুবই দরকার। বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর হলেও, অত্যন্ত আপনার বলা হয় ঝুঁকিপূর্ণ হলেও আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। কেন যেতে হবে সেই জায়গাটায় পরে আসছি। শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের জাতির পিতা, সত্য মানুষের সহজ স্বীকারোক্তিগুলো আমরা দেখেছি তার দ্রুত। আমি এখানে আজকে রাজনীতিকরা তাদের রাজনীতির জায়গায় দাঁড়িয়ে কথা বলেছেন, আমি একটু উল্টো ভাবে বলি। একমাত্র বঙ্গবন্ধু পেরেছিলেন তার দল যখন ক্ষমতায় ছিল 1972 থেকে 75 পর্যন্ত, তখন তার দলের কেউ বা কোনো গোষ্ঠী যদি কোনো দুর্নীতি করেছে, কোনো লুটপাট করেছে, প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে তিনি সেই দুর্নীতির বিষয়টি উপস্থাপন করেছেন। তিনি তাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, তিনি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। তিনি স্বীকার করেছেন যে আমার সরকারের ভিতর থেকে দুর্নীতি হচ্ছে, যেটি এর পরে কারো মুখ দিয়ে কোনোদিন কখনো শোনা যায় না। একমাত্র সত্য মানুষ, সৎ সাহসিকতা, জাতির স্থপতি হবার কারণে তার বুকের ভেতরে এই সত্যটা সবসময় ছিল যে আমাকে সত্য স্বীকার করে মিথ্যেকে পরিপূর্ণভাবে ভাঙতে হবে, সেটি জানতেন আমাদের জাতির পিতা, যেটি আমরা আজকের রাজনীতিতে সেটি আমরা উপলব্ধি করতে পারি না। অর্থাৎ আমি বলতে চাইছি, আমার ভুলটা যখন আমি স্বীকার করব, আমার ভুলটাকে যখন আমি সংশোধন করার চেষ্টা করব, তখন আমি সত্যিকারের মানুষ হব, তখন আমি সত্যিকারের রাজনীতি করতে পারবো। আমি ধামা চাপা দিয়ে যদি রাজনীতি করি, সেটি খুব বড় বেশি আগাতে পারে না। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে আমার দেশে ইনডিমিনিটি আইন পাস করেছিল, জাতির পিতার হত্যার বিচার করা যাবে না।
সেই আইনটা কারা করেছিল আমরা সবাই জানি। আমরা এই কথাটা স্পষ্টভাবে বলতে চাই, এই আইনটা করার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছে, যারা আইনটাকে নির্ধারণ করে, যারা সংসদে এটাকে পাশ করেছে, তাদের ব্যাপারে কি কোনো ধরনের আইনগত কোনো বিষয় কোনো দিক দেখা হয়েছে? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের কোনো চিন্তা ভাবনা কি কখনো করা হয়েছে? এত বড় রাষ্ট্রদ্রোহিতা নয়, এটা হচ্ছে কি রাষ্ট্রকে, জাতিকে অস্বীকার করার সামিল। সেই জায়গায় আমরা শুধু দেখি সেই আইনটাকে রদ করা হয়েছে। পাপীর কাজ পাপের কাজ পাপী করে গেছে, পাপীকে কোনো সাজা ভোগ করতে হয় না, কিন্তু আমরা সেখান থেকে মাত্র সরে এসেছি কেবল। এটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তৃতীয়ত যে বিষয়টি বলি, বাংলাদেশের বিরোধী পক্ষ কিন্তু সোচ্চার, এই দেশে সব সময় সোচ্চার। আপনি দেখুন, স্বাধীনতা 40 বছর পরে, 40 বছর মানে কি প্রায় অর্ধশত বছর পরে যখন রাজাকারের বিচার করা হয়, একমাত্র শেখ হাসিনার ব্যক্তিগত ক্যারিশমায়, তার সঠিক রাজনৈতিক নির্দেশনায় এই দেশে সরকার গঠন করার পর যখন রাজাকারদের বিচার করা হয়, তখন পাকিস্তানের পার্লামেন্টে চিল্লাচিল্লি করে তাদের বিচার কেন করা হচ্ছে, তাদের কেন ফাঁসি করে দেওয়া হচ্ছে। এত বড় স্পর্ধা যাদের থাকে, যারা 40 বছরও তাদের ভুল স্বীকার করবে দূরের কথা, আমার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেই ক্ষেত্রে এই জাতীয় যারা আমাদের বিশ্বব্যাপী আমাদের যারা রাষ্ট্রীয় বিরোধী পক্ষ আছে, তাদের ব্যাপারে সতর্কতা থাকার ক্ষেত্রে আমরা কতটা সচেতন আছি, সেই বিষয়টি আমাদের সরকারকে ভাবতে পারা উচিত বলে আমি মনে করি। আমি ছোট্ট করে একটা কথা বলি, আমি তখন খুব ছোট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের রাষ্ট্রপতি হবার পর কক্সবাজার গিয়েছিলেন। আমি সেটি গল্প বলছি না, আমি বলছি বঙ্গবন্ধুর কথা। তিনি কক্সবাজার গিয়েছিলেন, আমার বাবা তখন বন বিভাগে চাকরি করতেন। তিনি কক্সবাজারে গিয়ে বন বিভাগের রেস্ট হাউসে উঠেছিলেন। আমার বাবা দায়িত্বে ছিলেন বঙ্গবন্ধু এবং তার আনুষঙ্গিক যে বিষয়াদি সেগুলো দেখভাল করার জন্য। তিনি আমাকে বিমানবন্দর থেকে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কক্সবাজার বিমানবন্দরে নামেন, তিনি আমাকে কোলে করে সেখানে নিয়ে গিয়েছিলেন জাতির পিতাকে এক নজর দেখার জন্য। আমার স্পষ্ট মনে আছে, আমি ছোট ছিলাম, আমার স্পষ্ট কানে এখনো বাজে সেই বিষয়টা। তিনি যখন বিমান থেকে নেমে সামনের দিকে আসতে শুরু করেছেন, তখন তার সিকিউরিটি গার্ড, তার যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন, তারা তাকে বাধা দিচ্ছিলেন। তিনি সেই বেষ্টনী ভেদ করে জনসমুদ্রে মিশে গিয়েছিলেন এবং আমার কানে এখনো বাজে, তিনি তার নিরাপত্তা রক্ষীদেরকে বলেছিলেন, আমাকে মারবে বাংলাদেশে এমন মানুষ বাংলাদেশে আছে যে আমাকে মারতে পারে, আমি তাদের এত ভালোবাসার, আমাকে কেউ মারবে না, তোমরা ভয় পেও না। সেই শেখ মুজিবকে 1975 সালে খুন করা হয়েছে। আমি এই কথাটা এই জন্যই টেনে এনেছি, সেই খুনের নেপথ্যে কিন্তু সরাসরি কারিগর ছিলেন খন্দকার মোশতাক, যিনি বাংলাদেশের আওয়ামী লীগের একজন উচ্চ পদের রাজনীতিক ছিলেন। আমরা বিষয়গুলো মনে রাখতে চাই, বিষয়গুলির পুনরাবৃত্তি যেন না ঘটে, সেই জায়গাতে আমরা সতর্ক থাকতে চাই। শুধু সতর্ক থাকা নয়, কোন ধরনের অনুসন্ধিৎস রিপোর্ট থাকলে সেই রিপোর্ট গুলোকে বাস্তবায়ন করা খুব উচিত বলে আমি মনে করি। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হবার পরে যেটি বলেছিলেন, যে ভারতের সহযোগিতায় আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, সেই ভারতের প্রধানমন্ত্রীকে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমেই দেশে পা রেখে বলেছিলেন, আপনার সেনাবাহিনী দেশ থেকে কখন ফিরিয়ে নেবেন। অর্থাৎ একটা স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের ব্যাপারে একজন নেতা কতটা বিচক্ষণ, কতটা দেশপ্রেম থাকলে দেশের মাটিতে পা দেয়া মাত্রই ওই দেশের সরকারকে, প্রধানমন্ত্রীকে বলতে পারে, আপনার সেনাবাহিনী আমার ভূখণ্ড থেকে কখন আপনি সরিয়ে নেবেন। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কার রাজনীতি করছে। আমি ছোট্ট করে যদি কথাটা বলতে চাই, আমি একটা কথা বলি, সেটি হচ্ছে আমাদেরকে ভাবতে হবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশ স্বাধীন করে দেশে এলেন, বা তিনি যখন যুদ্ধ করার পর স্বাধীন দেশে পা রাখলেন, তারপর যখন তিনি দেশ বিদেশ সফর করেছেন, পৃথিবীর প্রতিটা রাষ্ট্র, ফিদেল ক্যাস্ট্রো থেকে শুরু করে পৃথিবীর প্রতিটা রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান, বড় বড় রাজনীতিকরা কিন্তু শেখ মুজিবকে কিভাবে মূল্যায়ন করেছে ইতিহাস সেটি বলবে। এখন যে যত কথাই বলুক, আরেকজনকে বড় করার জন্য বঙ্গবন্ধুকে খাটো করে কথা বলা, আরেকজনকে বড় করার জন্য 7ই মার্চের জায়গায় দাঁড়িয়ে অন্যভাবে ইতিহাসকে বিশ্লেষণ করা, এগুলো কিন্তু আসলে ক্ষমার জায়গায় পড়ে না। এগুলো কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে। সর্বশেষে আমি কথাটা বলতে চাই, সংবিধানে আপনারা কিন্তু এখন রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রেখেছেন, সেটি কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল না, আমাদের সেটি ভাবতে হবে। আমাদেরকে ভাবতে হবে আমাদের এই প্রিয় নেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরার পর আজকে বাংলাদেশে আপনারা যে উন্নয়নের কথা বলেছেন, যে গণতন্ত্রের কথা বলেছেন, যে রাজনীতির কথা বলেছেন, সেটি হচ্ছে। আমাদের মনে রাখা চাই, এই বঙ্গবন্ধুর তনয়া কিন্তু আওয়ামী লীগ থেকে পদত্যাগ করার জন্য ঘোষণা দিয়েছিলেন একাধিকবার। এটি আমাদের আওয়ামী লীগের নেতৃত্বকে মনে রাখতে হবে যে তাকে কতটা রুষ্ট করলে, তার স্বপ্নকে কতটা বাধাগ্রস্ত করলে একটি রাজনৈতিক দল থেকে তিনি পদত্যাগ করার মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি বিচলিত বোধ করেন না। কারণ আমি কথাটা বলছি, আমরা জানি যদি তার অনুপস্থিতিতে কখনো এখানে কোনো অবস্থান তৈরি হয়,
তাহলে কিন্তু আমাদের সামনে সমূহ বিপদ আছে। অতএব তার উপস্থিতিটা দরকার, পাশাপাশি তার শারীরিক বা অন্য কোনো অসুস্থতার কারণে যদি অনুপস্থিতির কারণ হয়ে দাঁড়ায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের মতো একটা দল, যেটিতে নওয়াজ ভাই একটু আগে বলে গেলেন বিভিন্ন বিষয়গুলোর কথা, অনেক বিষয় আছে, ধর্ম কথা বলেছেন, আজকে যে হেফাজত ইসলামের কথা বলেছেন, এই বিষয়গুলো আমি সময় কম বলতে চাই না। আজকে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, কিন্তু সেটার ব্যাপারে কোনো পদক্ষেপ নাই। শুনুন, ধর্ম কিন্তু কথা বলেছে তোমাকে তোমার রাষ্ট্রের সরকারের সিদ্ধান্ত মানতে হবে, তোমার আইন মানতে হবে, তোমাকে তোমার ধর্ম মানতে হবে। আমাদেরকে বুঝতে হবে, আমরা ভোটের বাজারের জন্য যদি চুপ করে থাকি, আমরা যদি অন্যায়কে প্রশ্রয় দেই বা শুনি না, ধরি মাছ না চুই পানি অবস্থায় থাকি, তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু অতটা মসৃণ হবে বলে মনে করি না। আমি আজকের যারা আলোচক আছেন, আজকের যারা রাজনীতিক আছেন, যারা সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত আছেন, তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো বিষয়গুলো আপনারা দলের অভ্যন্তরে এবং রাজনীতির ক্ষেত্রে ভাবা প্রয়োজন বলে মনে করি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমরা অনুরোধ করবো আমাদের অতিথিদের যদি একটু অনুরোধ করবো যে আমাদের আসলে 1.5 ঘন্টা সময় হয়ে গেছে, যদি 5 মিনিট করে আপনারা বলেন তাহলে অনুষ্ঠান শেষ করা যাবে সহজে, কারণ অনেক দর্শক বিরক্ত হয়তো চলে যাবেন। আমি যাব, আমাদের সাথে আছেন আওয়ামী লীগ যুবলীগের প্রেসিডেন্ট সদস্য, বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি, সাবেক সাংসদ নবীনওয়াজ ভাই গেছেন। নবীনওয়াজ ভাই, এই পর্যায়ে একটু সংক্ষিপ্ত হয়ে বলবেন প্লিজ, কি বলবেন? ধন্যবাদ দাদা। আমি সর্বশেষে শাহরিয়ার ভাইয়ের কথার রেশ ধরে কিছু কথা বলি। শাহরিয়ার ভাই খুব চমৎকার বলেছেন যে কথাগুলো আসলে অনেক কাজ, এই বাংলাদেশের জন্য অনেক কাজ, যে কাজগুলো করা উচিত। আসলে কি আমরা ভাবি একটা জিনিস যে বঙ্গবন্ধুর কন্যা বারবার কাজ করার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তাকে কাজ করার মধ্যে বারবার বাধাগ্রস্ত করতেছেন। যে একটা বিষয় তো বোঝেন যে আমরা 24 ঘন্টা সময় সারা দিন একটা দিন মাপি, সেই 24 ঘন্টার মধ্যে যদি আপনি 6-7 ঘন্টা মানুষ ঘুমায় আর ধরেন বাকি 16-17 ঘন্টা মানুষ কাজ করে, সেই কাজের মধ্যেও যদি 50% আপনি মনে করেন 18 ঘন্টায় ধরেন 9 ঘন্টা যদি ডিস্টার্ব করে, তাহলে 9 ঘন্টা কাজ হয়। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যে চেষ্টাটা করে যাচ্ছেন, চেষ্টার মধ্যে বারবার বাধাগ্রস্ত হওয়ার কারণেই উনি কিন্তু যতটুকু কাজ করার কথা, যে কাজগুলোর কথা বললেন, যে ইন্ডিমিনিটি আইনের মতো একটি আইন যারা করেছিল, যারা চক্রান্ত করেছিল, তাদের বিচার হওয়ার দরকার। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে উদ্যোগ নিয়েছেন, যে কাজটি করেছেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছেন। শাহরিয়ার ভাই উনি কিন্তু যুদ্ধ অপরাধীদের মতো মানুষ এই বাংলাদেশের মাটিতে তাদের বিচার করার জন্য কত ধৈর্য সহ্য উনি করেছেন, কত কৌশল উনি আইনের কাছে এমন ভাবে সুপর্দ করেছেন সারা পৃথিবী থেকে যে কোনো সমালোচনা না হতে পারে, সেজন্যই কিন্তু উনি টিকে গিয়েছেন। এজন্য একটি কথা আমি প্রায় বলে থাকি, সেটি হচ্ছে এই যে সহে সে রহে। বঙ্গবন্ধুর কন্যা যেভাবে সয়ে যাচ্ছেন, আসলে কি আমরা তো বাস্তবে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, বেগম খালেদা জিয়াকে ফোন করেছিল, সেই ফোন আলাপের সেই কণ্ঠ এখনো শুনি মাঝে মধ্যে। অনেক ছেলে মেয়েরা এটা ছেড়ে দেয়, ইউটিউবে দেখলে দেখা যায় যে কি বলেছিল বেগম খালেদা জিয়া, কি অধৈর্য, কিভাবে টোন করেছিল। একজন বঙ্গবন্ধুর কন্যা, একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী ফোন করেছে, উপজে কি ধরনের কথোপকথন হয়েছে আমরা দেখেছি। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়াউর রহমান সাহেবের ছেলে কোকোকে দেখতে গিয়েছিল, তাকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, কি ধৈর্য। আমরা দেখেছি 21 বছর যে বাংলাদেশের নারীদেরকে কোনো প্রাধান্য দেওয়া হতো না, নারীরা আদৌ কোনোদিন কিছু করতে পারবে কিনা এই বাংলাদেশের নারীরা, সেই বাংলাদেশে 21 বছর কত রকমের। আমার ভাই বলেছেন যে একটা কথা বললেন যে বাকশাল, আসলেই তো গবেষণা করলে জানা যায় বাকশালের মধ্যে অনেক পরিকল্পনা বঙ্গবন্ধুর ছিল। তাই বঙ্গবন্ধুর এই পরিকল্পনার মধ্যে যেটি আমার বীরেন্দা বললেন চমৎকার ভাবে, খুব চমৎকার ভাবে যেটি শুনলাম আমি, বঙ্গবন্ধুর 52 সাল থেকে শুরু করে তিলে তিলে এই বাঙালি জাতির জন্য যত যন্ত্রণা কষ্ট সহ্য করে উনি বিভিন্নভাবে ঘোষণা দিয়েছেন, উনি সিনিয়র নেতাদের সম্মান করেছেন, ছোটদের আদর স্নেহ করেছেন, কিভাবে ম্যানেজ করতে হবে সেই ম্যানেজ করে নিয়ে উনি যে কাজ করেছেন, এর মধ্যে অনেক অনেক অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার ফসল 7ই মার্চের ভাষণ। সেই 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু সবকিছু বলে ফেলেছেন। কিন্তু আমরা সেই 7ই মার্চের ভাষণের ব্যাপারে জানি, জাতিসংঘের সেই প্রতিষ্ঠানে
কিভাবে বঙ্গবন্ধুর ভাষণকে মানে স্বীকৃতি দিয়েছে। আজকে আমরা দেখেছি 7ই মার্চের ভাষণকে নিয়ে বিএনপি তারা 7ই মার্চের সেই ভাষণটি বা সেই 7ই মার্চ পালন করার জন্য তারা কথা বলতে গিয়ে তারা তাদের গানই কিন্তু গিয়েছে, তাদের মনের মধ্যে যা ছিল তাই চলে এসেছে। আমাদের এই যশোরের ঝিনেদার একটি কথা আছে, হক কথা ফক করে বেরিয়ে যায়। তাদের অনুষ্ঠানটি ছিল, আমি আরেকটি অনুষ্ঠানে দাদার সাথে বলেছিলাম যে দেখেন একদিন পরে 2 দিন পরে তো 7ই মার্চের অনুষ্ঠান করবে, বিএনপি করুক, সেই অনুষ্ঠানে 7ই মার্চের অনুষ্ঠান করতে যে অন্য কিছু করে কিনা দেখেন, তাই করবে। কারণ তাদের রক্ত মাংসের মধ্যে ঢুকে গিয়েছে আওয়ামী লীগ বিরোধিতা করা, বঙ্গবন্ধুকে বিরোধিতা করা, বঙ্গবন্ধুর সত্যকে অস্বীকার করা। বঙ্গবন্ধুর উদ্দেশ্যটি কিন্তু আসলে পৃথিবীর সরকার প্রধানরা বুঝতে পেরেছে। আপনারা দেখবেন, আমি দেখেছি, বারবার দেখি, বঙ্গবন্ধুর যে সাক্ষাৎকার সাংবাদিকদের সাথে দিয়েছে, বঙ্গবন্ধুর পাইপ টানা, বঙ্গবন্ধুর পায়ের উপরে পা রাখার কৌশল, বঙ্গবন্ধুর বলার ধরন, বঙ্গবন্ধুর চলন বলন, এইগুলো দেখে যারা বুদ্ধিজীবী, যারা সেই বিরোধী শক্তির বুদ্ধিজীবী, তারা কিন্তু উপলব্ধি করেছে বঙ্গবন্ধুর মতো মানুষ যদি বেঁচে থাকে তাহলে এই বাংলাদেশকে অতি দ্রুত এত দূর এত উঁচুতে নিয়ে যাবে যে বাংলাদেশের মতো একটি ভাঙা দেশ, এই ভাঙা দেশকে এমন উঁচুতে নিয়ে যাবে আমরা দীর্ঘদিন 100 বছরের একটি দেশ, আমরা উন্নত দেশ, আমরা সেই দেশও কিন্তু বাংলাদেশের কাছে কিছু থাকবো না। সেই জন্যই তারাই চক্রান্ত করে বঙ্গবন্ধুকে মাত্র 3.5 বছর সময় দিয়েছিল, হত্যা করেছিল। তাহলে আজ যেটি হচ্ছে, যেটি সাহারে ভাই বললেন চমৎকার ভাবে, দাদার কথাটি হচ্ছে এই যে কল্পনা জল্পনায় যেটি ছিল, উনি দেশকে স্বাধীন করেছেন, বাংলাদেশকে কল্পনা করেছেন, উনি যদি আরো 20 বছর বেঁচে থাকতেন তাহলে আরো অনেক আগেই বাংলাদেশকে উন্নত বাংলাদেশ দেখার সুযোগ হতো আমাদের। আর আপনার যে কথাটি আমি বলবো যে বিভিন্ন রকমের চক্রান্ত, বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করে ক্ষমতায় আসার চেষ্টা করেছিল, 21 আগস্টের মতো একটি ঘটনা বাংলাদেশে সৃষ্টি করেছিল, জঙ্গি রাষ্ট্র কায়েম করার চেষ্টা করেছিল যারা যারা আজও চক্রান্ত করে যাচ্ছে, বঙ্গবন্ধুর কন্যাকে 19 বার হত্যা করার চেষ্টা করেছে এই বাংলার মাটি। সেই বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যা কত না যন্ত্রণা সহ্য করে আজকে আমার রূপকদা বললেন যে সংখ্যালঘুদের বিষয়টি, আসলে এরকম চক্রান্ত বারবার এসেছে, বিভিন্ন রকমের গুজব ছড়ানো শুরু করে, অপপ্রচার থেকে শুরু করে, আমাদের সেই ভাস্কর্য ভাঙ্গা থেকে শুরু করে ধর্ষণের বিষয়টিকে সামনে নিয়ে এসে কিভাবে সরকারকে বিব্রত করা যায়, সরকারকে কিভাবে পিছনে ঠেলে দেওয়া যায়, এরকম অনেক ঘটনা। সেজন্যই বলবো আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি মনে করি নতুন প্রজন্ম যেহেতু বুঝতে শিখেছে স্বাধীনতার পক্ষে শক্তি বিপক্ষের শক্তি, সেজন্যই কিন্তু বিএনপি বহু চেষ্টা করেও তারা এগোতে পারতেছে না। ওই যে একটি অভিশাপ, সেই অভিশাপটি হচ্ছে কথাটি এভাবেই বলি আমরা, মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে একজন এত বড় মাপের মানুষকে, বঙ্গবন্ধুর মতো মানুষকে পিছনে ঠেলে দিয়ে মাত্র একটা কথা বলা হয়েছে যে 26শে মার্চে ঘোষণা দিয়েছে, 27শে মার্চে আমরা দেখেছি সেই ঘোষণাতে তাকে ঘোষণা বলতে হবে, কেন বলা যাবে? তো সেই কারণে বলবো যে আমরা বাংলাদেশের মানুষ, বাঙালি জাতি, আমরা উপলব্ধি করি বঙ্গবন্ধুর মতো একজন এত উঁচু মাপের একজন মানুষ আমরা পেয়েছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য সেই 1975 সালের 15 আগস্ট সেই চক্রান্তকারীরা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার মধ্য দিয়ে, এমনকি এটি প্রমাণিত হয়েছে যে বঙ্গবন্ধু না হয় দোষ করেছিল, তার পরিবারের হয়তো অনেক সদস্য দোষ করেছিল, তার পুত্রবধূরা কি দোষ করেছিল, শিশু রাসেল কি দোষ করেছিল। আসলে উদ্দেশ্যটি ছিল দীর্ঘমেয়াদী, যে এই বাংলার মাটিতে যাতে ওই রক্ত যাতে কখনো যাতে দাঁড়িয়ে উঠে হত্যার বিচার না করতে পারে, এই বাংলাদেশকে সামনে এগোতে না পারে। কিন্তু আল্লাহর কি রহমত, সৃষ্টিকর্তার কি রহমত, সেই রহমত ছিল এরকম, বঙ্গবন্ধুর 2 কন্যা বিদেশে ছিলেন বলেই, জার্মানিতে ছিলেন বলেই, বেড়াতে গিয়েছিলেন, সেই কারণে বেঁচে ছিলেন। আর সেটি বাংলাদেশে আজকে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ থেকে বাংলাদেশকে উন্নত একটি বাংলাদেশ করার চেষ্টা করছেন, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার চেষ্টা করতেছেন। আমরা অবশ্যই আগামী দিনে এই বাঙালি জাতি উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াবো। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং বঙ্গবন্ধুর এই জন্মদিনে আমাদের এই হোক প্রত্যয়। সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ নবীনবাজ ভাই, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যাব, আমাদের সাথে আছেন ডক্টর আলতাফুর রহমান। আলতাফ ভাই কাছে একটা বিষয় আমি জানতে চাই, ফিডেল কাস্ট্রো বলেছিলেন যে আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। আপনার যখন বঙ্গবন্ধু পাকিস্তান জেল থেকে মুক্তি পেয়ে প্রথম যুক্তরাজ্যে আসেন, এই যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী অবকাশ যাপনে ছিলেন, অবকাশ যাপন বাতিল করে কিন্তু
ফুটে এসে অভ্যর্থনা জানিয়েছিলেন। একটু সংক্ষিপ্ত বলতে কি বলবেন এই বিষয়গুলো নিয়ে? বঙ্গবন্ধু যখন এই প্রথম কথা, বঙ্গবন্ধুকে ইন্ডিয়ান মিসেস গান্ধী বলছিল ভারতে প্লেন দিবে, সেখান থেকে সে বলছে না, এই যে তার পররাষ্ট্র মানে পররাষ্ট্র নীতি ওইখান থেকেই শুরু করেছে, না আমি ব্রিটিশ আগে যাবো ইয়েতে, মানে ব্রিটিশের যাব এবং যাব আমি লন্ডনে, সেখানে আমাদের প্রবাসী যারা যোদ্ধা তাদের ইয়ে করব, মানে তাদের সঙ্গে দেখা করব। তারপর সেইখান থেকে কিন্তু যান যখন, তখনও কিন্তু উনি ব্রিটিশ এয়ারফোর্সের প্লেনে গেছেন। আর এখানে যখন আসেন তখন সমস্ত প্রোটোকল ভাঙে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তখন এডওয়ার্ড হিথ, উনি নিজে যায় ওনার হোটেলে দেখা করছেন। তারপরে পররাষ্ট্রমন্ত্রী আলেক ডগলাস হিউম এয়ারপোর্টে তাকে রিসিভ করছেন, এবং সে এত বড় ব্রিটিশ কন্টিনজেন্সি আর সব মানুষ আমাদের মানে আমাদের দেশের লোক তো ছিলই। আমি একটা কথা শুধু রিসেন্টলি আজকেই সকালবেলা আমাদের তখনকার দিনের বিখ্যাত সাংবাদিক, ব্রিটিশ সাংবাদিক লেখক মার্ক টালি একটা কথা বলছে কি, বঙ্গবন্ধু ছিলেন বিংশ শতাব্দীর সবচাইতে অন্যতম শ্রেষ্ঠ নেতা, এটা বলছেন স্যার এই মার্ক টালি আজকে। আর ফিডেল কাস্ট্রো ওই যেখানে দেখছিল তখন সে বলছিল আমি হিমালয় দেখিনি কিন্তু আমি মুজিবকে দেখেছি, এইটা ছিল তার উক্তি। বঙ্গবন্ধুকে আর একটা জিনিস আমি লাস্ট বলি, শাহরিয়ার আমাদের সাংবাদিক উনি যা বলছে আমি 100% একমত। আজকে খুবই মানে আমি আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদের কাছে অনুরোধ করবো হাত জোর করে যে আপনারা ভালোভাবে চিন্তা করেন। যে কথা আমাদের সংসদ সদস্য বললেন যে বঙ্গবন্ধু কন্যা কাজ করেন 18 ঘন্টা বা সামথিং লাইক দিস, কিন্তু আমরা কত ঘন্টা কাজ করি? আর আমাদের আওয়ামী লীগের নেতা নেত্রী সর্বস্তরের তারা যে যেখানে আসেন তারা কি সেখানে সেই জায়গাতে নিজেদেরকে ওইভাবে এস্টাবলিশ করতে পারছেন জনগণের মধ্যে? এই প্রশ্নে আমি সবাইকে করজোরে অনুরোধ করব, এই জিনিসটা যত রকমের অর্জন ওনারা ধ্বংস করে দিচ্ছেন। আজকে আমাদের যেখানে ভালো ভালো কথা বলার কথা, দেশের উন্নতির কথা তুলে ধরার কথা, সেখানে আমরা ওই কাদের ব্রাদারের মানে ঝগড়া নিয়ে সব টেলিভিশন পেপার পত্রিকা সব বাদে দিচ্ছি। এটা হতে পারে না। সমস্ত জায়গায় বিদ্রোহী লোকেরা নিজের পাওয়ার জন্য সবকিছু শেষ করে দেশকে শেষ করতে চাচ্ছে। আওয়ামী লীগকে শেষ করলে দেশও শেষ হবে। আর যদি কেন কেউ তো অমর না, এই শেখ হাসিনার বয়স হয়েছে, সে এত এইভাবে কাজ করে, সে তো স্বরাজীব, সে তো অমর না, আজকে যুগ যুগ ধরে তো সে বাঁচবে না। তার উত্তরসূরি হবে, কে ওই ধরনের গড়ে উঠতেছে, স্যাক্রিফাইস করে হবে, এগুলো চিন্তা করতে হবে ইন্টারনাল আর আউটসাইড। আরেকটা কথা লাস্ট সাইডের কথা আমার আরো পছন্দ হচ্ছে, পিছনে শত্রু রেখে সামনে যুদ্ধ করতে যাওয়া যায় না। মাঠ যদি ক্লিন না করা যায় তাহলে সেখানে চাষ করা যাবে না। কাজে যে সমস্ত মানে আবর্জনা আছে, আবর্জনা আই মিন এই যে পলিটিক্যাল অপরচুনিস্ট যারা উৎ পাতে বসে আছে, এদের বিচার করতে হবে, এদেরকে নির্মূল করতে হবে। তাছাড়া আপামর দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমার মানে আকুল আবেদন থাকবে যে ওই কাউকে কান নিয়ে গেলে দৌড়েন না, নিজের চোখে দেখেন যে গানে যে জায়গায় বাস করতেন সেখানে কি ছিল, কি হয়েছে, কত ঘন্টা আলো পাইতেন, এখন কত ঘন্টা পান, কত ঘন্টা লোক না খায় মরতে, এখন কত ঘন্টা দিয়ে। আর একটা ব্যাপারে ডাক্তার হিসেবে আমার চিকিৎসার সঙ্গে বলতে হবে, আমাদের দেশের ডাক্তার ভাই বোনেরা এত রক্ত পিপাসু হচ্ছে, এত টাকার জন্য লোভী হয়ে গেছেন যে এরা কিচ্ছু আর মানে প্রফেশনালিজম বলে কোনো জিনিস নেই। এই যে স্বাস্থ্য খাত, এখানে আমি বলবো খুব কঠোর হয়ে বঙ্গবন্ধু কন্যাকে হস্তক্ষেপ করতে হবে, এদের আওতায় আনতে হবে, শাস্তি সাজা হতে হবে কঠোর, আর ভালোবাসা হবে হৃদয় ভরে। বঙ্গবন্ধু ছিলেন, উনি কোনো সময় সংকোচ করতেন না, সমস্ত শত্রুকে বুকে ধরে নিতেন, কিন্তু যখন বলার দরকার ঠিক সময় মতো বলতে হতো, তোরা আমার চষা, তোরা আমার চাষে খাস, আমি নিয়ে এসে ভিক্ষা করে তোরা খায় নিস, এই কথা তার বলার সাহস ছিল। কারণ সে তার নেতাকে ভালোবাসতো, তার কর্মীকে ভালোবাসতো, দেশবাসীকে ভালোবাসতো, কাজী প্রাণ খুলে কথা বলতে তার কিছু লাগতো না। তাকে বক্তৃতা লিখতে হয়নি, কারণ হচ্ছে যে তার উনি বুকে এটা ধারণ করতেন, বাল্যকাল থেকে উনি ধারণ করে আসতেন, অনর্গল তার এমনি বলতে পারতেন। এই
এই হলো বঙ্গবন্ধুর। আর তার যেরকম স্টেটাস ছিল, যেরকম ভয়েস ছিল, এই ভয়েস আর ওই অঙ্গুলি আর বাংলাতে নয়, পৃথিবীতে কোথাও আসবে না। ধন্যবাদ। এই বলে আমি শেষ করে আপনাদের সবাইকে মঙ্গল কামনা করি এই করোনা সময়ে। ধন্যবাদ আলতাফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার সময় দেওয়ার জন্য। আপনি দীর্ঘজীবী হন, সুস্থ থাকুন। আমরা আশা করবো আমরা আগামীতে আপনার কাছে অনেক তথ্য জানবো, নতুন তথ্য জানবো, যেগুলো আমরা অনেকেই জানি না। আমরা অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে আমি আমাদের ময়নাসংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, আওয়ামী লীগ নেতা ডক্টর সি বীরেন শিকদার এমপি মধ্যে যাবো। আমার প্রশ্ন হচ্ছে যে কথাটা বললেন আপনার আমাদের আলতাফ ভাই, যে আওয়ামী লীগ শেষ হলে দেশ শেষ হয়ে যাবে। আরেকটা বিষয় আপনার কাছে প্রশ্ন রাখবো, বিশেষ করে বঙ্গবন্ধু মারা যাওয়ার কারণে অনেকেই বলেন বাংলাদেশ 50 বছর পিছিয়ে গেছে। কি বলবেন আপনি? একটু আনমিউট করতে হবে প্লিজ, একটু আনমিউট করেন। ধন্যবাদ আপনাকে। আমি আমার পূর্বের বক্তব্য যেখানে এসে আমি শেষ করেছিলাম, আমি সেখান থেকেই আবার শুরু করি। আর আপনি প্রশ্ন করেছেন যেটি, সেটি হলো যে আমাদের আজকের আমি যেখানে আমি শেষ করেছিলাম যে আমাদের বঙ্গবন্ধু যে সর্বশেষ যেখানে এসে 1975 সালের 15ই আগস্ট যে শোকাবহ ঘটনা, সেই ঘটনার পরে আমাদের যে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি যে দেশে ফিরে আসলেন 81 সালে এবং 21 বছর পরে 96 সালে ক্ষমতায় আসার পরে আমরা আওয়ামী লীগের সরকার 1996 সালে এক টার্ম ক্ষমতায় আমরা ছিলাম এবং পরবর্তীকালে আমরা এই বর্তমান 3 টার্ম আমরা ক্ষমতায় আছি। আজকে দেশ কিন্তু একটা পর্যায়ে এসেছে। আমি এখানে বলবো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি যে স্বপ্ন নিয়ে এই দেশটিকে স্বাধীন করেছিলেন এবং স্বাধীনতার মন্ত্রে এই বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন, এই বাঙালি জাতিকে একটি সমৃদ্ধ জাতি হিসাবে এবং একটি বাঙালি জাতি একটি সমৃদ্ধ জাতি হবে, এই আশাবাদ, এই আশাকে বুকে লালন করেই তিনি কিন্তু স্বাধীনতা যুদ্ধের আহ্বান করেছিলেন। যখন তিনি 7ই মার্চের ভাষণটা দিয়েছিলেন, তখন তার বুকের মধ্যে যে বাংলাদেশের স্বপ্নকে কল্পনা করে, যে বাংলাদেশের চিত্রকে কল্পনা করে তিনি স্বাধীনতা যুদ্ধের আহ্বান করেছিলেন, সেই বাংলাদেশ গড়বার যে সময়, সেই সময় কিন্তু তিনি পান নাই। তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই তিনি সেই অনেক আগেই বা কিন্তু বাংলাদেশ আর সমৃদ্ধশালী একটি দেশে পরিণত হতো। সেটা আমরা বুঝতে পারি কিভাবে? সেটা আমরা বুঝতে পারি যে জাতির জনক ওই একটি ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও কিন্তু তিনি যখন শেষ পর্যায়ে তার যে এই 75 সালের শোকাবহ ঘটনার পূর্ব পর্যন্ত আমাদের জিডিপি কিন্তু 7-এ চলে গেছিল। আমরা সেখান থেকে আবার যে পরবর্তী সরকারগুলি বাংলাদেশের জিডিপি আরো অনেক নিচে নেমে গেছিল। এখন সর্বশেষ আমরা এই করোনা কাল শুরু হওয়ার পূর্বে, অর্থাৎ গত বছরের 8ই মার্চের পূর্বে আমাদের জিডিপি কিন্তু 8.8-এর উপরে আমাদের উঠেছিল। তো সুতরাং আজকে দেশ যেখানে এসেছে, আমরা জাতির জনক যে স্বপ্ন দেখেছিলেন এবং 30 লক্ষ শহীদ যারা বুকের রক্ত দিয়ে আমাদেরকে দেশ স্বাধীন করে দিয়ে গেল, এই 30 লক্ষ শহীদ তারা কি বাংলাদেশকে কল্পনা করেছিল? বঙ্গবন্ধু এই দেশটিকে স্বাধীন করেছিলেন, তিনি কি বাংলাদেশকে কল্পনা করে এই দেশের স্বাধীনতা যুদ্ধের আহ্বান করেছিলেন? নিশ্চয়ই একটি ভিক্ষে করে জীবন ধারণ করবে এরকম একটি জাতিকে কল্পনা করে কিন্তু তিনি স্বাধীনতা যুদ্ধের আহ্বান করেননি। এবং 30 লক্ষ শহীদ যারা জীবন দিয়ে গেল, যারা বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণের যে দিক নির্দেশনা, সেই নির্দেশনা নিয়ে যারা জীবনকে বাজি রেখে যুদ্ধ করে 9 মাসের যুদ্ধে যারা সেই 30 লক্ষ শহীদ যারা জীবন দিয়ে গেল, যা একটি মানুষ কখন জীবন দেয়, জীবনের চেয়ে মূল্যবান কিছু পাওয়ার সম্ভাবনা থাকলেই পরবর্তী যে প্রজন্ম তারা অন্তত তার জীবনের থেকে মূল্যবান একটি জীবন পাবে, তার থেকে জীবনের চেয়ে মূল্যবান কিছু তাদের প্রাপ্তি ঘটবে, এই সম্ভাবনা থাকলেই কিন্তু একটি মানুষ জীবন দিতে এগিয়ে আসতে পারে। তো সুতরাং এই 30 লক্ষ শহীদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, সে বাংলাদেশ নিশ্চয়ই একটি পরের কাছে সাহায্য চেয়ে বেঁচে থাকা একটি বাংলাদেশ, ভিক্ষুকের জাতি একটি বাংলাদেশ, পরনির্ভরশীল একটি বাংলাদেশ কল্পনা করে কিন্তু তারা জীবন দেয় নাই। তো সুতরাং যে বাংলাদেশ তারা কল্পনা করেছিল, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ যে বাংলাদেশ কল্পনা করে তারা
জীবন দিয়েছিল। আজকে যারা বাংলাদেশে আমরা বেঁচে আছি, আজকে এই বাংলাদেশের যে 18 কোটি মানুষ আমরা যারা বেঁচে আছি, আমরা সবাই কিন্তু সেই 30 লক্ষ শহীদের রক্তের মূল্যে কেনা এই বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা ভোগ করছি। সেই বাংলাদেশের সমস্ত সুযোগ সুবিধা কিন্তু আমরা ভোগ করছি। তাদের যে রক্তের বিনিময়ে অর্জিত যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা, সেই বাংলাদেশকে কিন্তু আমরা, সেই বাংলাদেশে আমরা বসবাস করছি। তাহলে সেই 30 লক্ষ শহীদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই বাংলাদেশ যদি আমরা গড়তে না পারি এবং সেই স্বাধীনতার চেতনায় যদি আমরা আমাদেরকে ধরে রাখতে না পারি, তাহলে কিন্তু আমরা সেই রক্তের সঙ্গে আমাদের বেইমানি করা হবে এবং আমরা বিশ্বাসঘাতকে পরিণত হব। এই দেশ যারা অর্জন করে দিয়ে গেল, সেই বাংলাদেশ আমরা ভোগ করে, শাহরিয়ার ভাই যে কথা বলেছিলেন যে বাংলাদেশ তারা আমাদেরকে জীবনের বিনিময়ে অর্জন করে দিয়ে গেল, সেই বাংলাদেশে বাস করে তাদের আকাঙ্ক্ষাকে পূরণ করব না, তাদের চেতনায় আমরা উদ্বুদ্ধ হব না, আমরা ভিন্ন চিন্তা করব, তাহলে তাদের তো এই দেশের মাটিতে থাকার কোনো অধিকার নেই। কারণ এই দেশের মাটি তো অর্জন করে দিয়ে গেছে তাদের রক্তের বিনিময়ে। তো সুতরাং আজকে সেই 30 লক্ষ শহীদের যে স্বপ্ন, 30 লক্ষ শহীদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু আমাদেরকে গড়তে হবে। বঙ্গবন্ধুর যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই বাংলাদেশ আমাদের গড়তে হবে। যারা আমরা বেঁচে আছি তাদের কিন্তু এটা দায়িত্ব, তাদের পরে ন্যস্ত এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আজকে বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি বঙ্গবন্ধুর সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, 30 লক্ষ শহীদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তিনি নিরলস পরিশ্রম করে চলেছেন, মানে অক্লান্ত পরিশ্রম চলেছেন। পৃথিবীর মধ্যে আজকে স্বীকৃত যে সবচেয়ে পরিশ্রমী প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা। তিনি আজকে সেই অভিযাত্রায় তিনি এগিয়ে চলেছেন সেই বাংলাদেশ অর্জন করার জন্য। আমরা বাংলাদেশের মানুষ আজকে আমরা এই মুজিব বর্ষের প্রাক্কালে, মুজিব শতবর্ষ উদযাপনের প্রাক্কালে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রাক্কালে আজকে আমাদের পিছনে ফিরে তাকিয়ে দেখতে হবে। আজকে নতুন করে আমাদের আবার শপথ নিতে হবে, নতুন করে আমাদের শপথ নিতে হবে যে সেই বাংলাদেশ, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত বাংলাদেশ, 30 লক্ষ শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু আমাদেরকে গড়তে হবে। সেই লক্ষ্যে আজকের দিনে সেই শপথ আমাদেরকে নতুন করে আবার নিতে হবে। তো আমি জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে যেখানে নিয়ে এসেছেন, সেই বিবরণ দিতে গেলে সে সময় আমার হবে না। তো আমরা আজকে বাংলাদেশকে একটা ঈর্ষণীয় অবস্থায় কিন্তু আমরা নিয়ে এসেছি। আমাদের করোনা কালেও আমরা অত্যন্ত সফলভাবে আমরা মোকাবেলা করেছি। এখন সম্প্রতি আবার করোনার নতুন একটি ধরন আবার শুরু হয়েছে, সেই জন্য আমরা অত্যন্ত চিন্তিত। সেই নতুন ধরনের যে করোনা, যে কোভিড-19 যেটা আবার প্রাদুর্ভাব ঘটেছে বাংলাদেশে, তার ছোঁয়া আবার লেগেছে। আমরা সবাই মিলে আবার বেশি করে সতর্ক হতে হবে। আমরা অনেকটা ঢিলে ঢালা হয়ে গেছিলাম, সেই ঢিলে ঢালা অবস্থায় কিন্তু থাকা যাবে না। আবার সবাইকে, দর্শকবৃন্দ যারা আছেন সবাইকে আমি আহ্বান জানাবো যে আবার কিন্তু সতর্ক হতে হবে। আবার পূর্বের মতো আমরা যেভাবে সজাগ হয়েছিলাম সেইভাবে সজাগ হয়ে এই করোনাকে আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং আমাদের সমস্ত অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটাকেও তো পাশাপাশি অব্যাহত রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে চলতে হবে। আমাদের মাস্ক পরতে হবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এগুলি নিয়ে আমাদের আবার সজাগ হতে হবে। আমরা নিশ্চয়ই আমাদের সেই বাংলাদেশ, আমরা যে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশ গড়বার অভিযাত্রায় তিনি এগিয়ে চলেছেন, যে 31 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, 41 সালের মধ্যে উন্নত বাংলাদেশ। আমরা ইতিমধ্যেই উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি, আমরা আর গরিব দেশ নই। আমরা উন্নয়নশীল দেশের পর্যায় থেকে আমরা উন্নত দেশে উন্নীত হতে চাই। সেই লক্ষ্যে আজকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সবাই মিলে আমরা কাজ করব এবং বাংলাদেশকে এই করোনা দুর্যোগ থেকে আমরা রক্ষা করে, আমরা করোনাকে মোকাবেলা করে আমরা সেই সমৃদ্ধি নিশ্চয়ই অর্জন করতে সক্ষম হব। আজকের দিনে এই মুজিব বর্ষের প্রাক্কালে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে এই হোক আমাদের প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের অতিথি প্যানেলে যারা ছিলেন। আমরা বলতে চাই যে এই আমাদের বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা ছিল, মানে যে স্বপ্ন ছিল, সেই সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশ থেকে দুর্নীতি হটাতে হবে। বাংলাদেশে যে যেসব এখনো বিভিন্ন সমস্যা রয়েছে, সমস্যার সমাধানে সবাই এগিয়ে আসতে হবে। আমরা মনে করি যে এই বাংলাদেশ, যে কথাটা মাননীয় সংসদ সদস্য বলেন, রক্তের কেনা বাংলাদেশ, সেই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীকাল অনুষ্ঠান বাংলা সময় রাত 9টা, ইকুশন বিভাগের 3টা থাকবেন আমাদের জাতীয় পার্টির মাননীয় সংসদ সদস্য, প্রেসিডেন্ট সদস্য ফখরুল ইমাম এমপি, এবং থাকবেন আওয়ামী লীগ এমপি সাবেক সাংসদরা। সবাইকে অনুষ্ঠান থেকে আমন্ত্রণ জানিয়ে আমি অনুষ্ঠান শেষ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।